ওকে, অর্ধেকের মতো এসে গেছে। আমরা এখন শুরু করি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। এটা ছিল আমরা কেবল ট্রে ওয়ারিং কিভাবে করা হয়, অনেকগুলি পদ্ধতি আমরা ব্যাটেন থেকে শুরু করে কনসিল কন্ডুইট হয়ে তারপরে ট্রে পর্যন্ত এগুলি আমরা একের পর এক দেখেছি। আজকে নিউ টপিক এটা হচ্ছে যে ওয়ারিং করার মেথড। আগেরটা ছিল বিভিন্ন টাইপ অফ ওয়ারিং, এখন হচ্ছে যে সে একটা টাইমে আমি ঠিক করলাম, তো এখন আসলে ওয়ারিংটা কিভাবে করব। আরও দুটো একটা ক্লাস যাবে এইগুলি বুঝতে যে কিভাবে এটা শুরু করতে হয়। তো ঠিক আছে, এখানে আমরা ডেসক্রিপশনের মধ্যে হাইলাইটেড পয়েন্টগুলি আমরা একটু দেখে নেই। যে ওয়ারিং করার প্রথমে কাজটা শুরু করতে হয় যখন আমরা এটার একটা বললাম যে আর্কিটেকচারাল লেআউট নিব। লেআউট মিনস এটা হচ্ছে একটা বলা হয় যে ড্রয়িংয়ের মতো। আমরা দেখাবো একটা ড্রয়িং টাইপের একটা কিছু, এটা নিলাম। তারপরে এটার মধ্যে এই যে বলছি লাইট ফ্যান পয়েন্ট, এই লেআউটের মধ্যে আমাদের লাইট বা ফ্যান কোথায় কোথায় আছে, এটা কিন্তু একটা জিওমেট্রি, অর্থাৎ আন্দাজে বসালে হবে না, এটা লোকেশন অনুযায়ী বসাতে হবে, যেটা যে জায়গায় দরকার। তো আমরা লাইট ফ্যানটার ওখানে বসাবো, তারপরে সুইচ বোর্ড বসাবো, তারপরে আমাদের বিভিন্ন পয়েন্টে সম্ভাব্য কত ওয়াট নিতে পারে সেটার একটা ধারণা আমাদের লাগবে। তো এই ধারণাগুলি আমরা কোথায় পাবো? আমাদের বিভিন্ন রকম চার্ট এবং টেবল ইউজ করতে হবে। তো এই সমস্ত চার্ট এবং টেবল আমাদের দেওয়া হবে। আজকে ক্লাসের একটা বড় অংশ জুড়ে চার্ট টেবল আমরা ডিসকাস করব। এবং এখানে বিভিন্ন কালারের তার থাকে, এই কালারগুলি ইম্পর্টেন্ট না। আমরা কিন্তু ইলেকট্রিক্যালের সার্কিটের কনসেপ্ট থেকে জানি যে একটা সুইচ, তার সাথে একটা তার লাগালে, তারপরে একটা বাতি লাগালে, তারপর আর একটা তার দিয়ে আবার সুইচে ব্যাক করলে সোর্স হয়ে, তাহলে কিন্তু ওটা দিয়ে একটা সার্কিট হয়ে যাবে। এখন এই তারের রং কালো না লাল না সাদা না সবুজ কিচ্ছু আসে যায় না, কিন্তু মানুষ সহজে দেখে যাতে কোন তারটার মধ্যে কারেন্ট আছে আর কোনটার মধ্যে নাই, অন অবস্থায় তো দুটোই থাকে, অফ অবস্থায় শুধু লাইফে থাকে, নিউট্রাল থাকে না, সেগুলি বোঝার জন্য অনেক সময় তারের কালার ইউজ করা হয়। কালার ইউজ করার কিছু রীতি আছে যাতে চট করে বোঝা যায়, আদারওয়াইজ তো টেস্টটা ছাড়া বোঝা যাবে না। তো সেই জন্য ওইটার ডিজাইন করার সময় সেগুলি একটু মাথায় রাখতে হয়, যে বলে দেওয়া লাগে যে এই তারটা লাল, এই তারটা কালো হবে। ডিজাইনার যেরকম বলবে তো সেভাবেই ইমপ্লিমেন্ট করা হবে। তো সেভাবে করলে দ্যাট ইজ ইলেকট্রিশিয়ানরা যা আছে তারা তো তারগুলি বিল্ডিং কনস্ট্রাকশন করার সময় টানা আঁচড়া করবে, তো সেই সময় ওই কালার অনুযায়ী ওটা করলে তাদের জন্য সুবিধা, যাতে ইজিলি এটা বোঝা যায় যে কোন তারটা নিরাপদ কোনটা নিরাপদ না। ওকে, এই ছাড়া আসতেছে যে কিছু নিয়ম মানতে হয়। যেমন কন্ডুইট বলতে কিন্তু আমরা পাইপ বুঝিয়েছি, যে কন্ডুইট কথাটার মানে হচ্ছে পাইপ, আর কনসিল মানে হচ্ছে লুকানো। লুকানো কোথায়? ওয়ালের মধ্যে লুকানো থাকে, কনসিল কন্ডুইট, অথবা ফল সিলিং এর মধ্যে লুকানো থাকে। তো এই কন্ডুইটের মধ্যে যেন তারের জোড়া না পড়ে, এটা একটু খেয়াল রাখতে হবে। যে জোড়া টোড়া থাকলে এটা ওই ভিতরে রাখা যাবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। জোড়াটা হচ্ছে যে জায়গায় জোড়া দিতে হবে, জোড়া লাগতে পারে তারে, সেটার জন্য একটা বক্সের মধ্যে হয়। ওকে, পাইপ টাইপের মধ্যে এটা হবে না, কারণ জোড়া জায়গায় কিন্তু গরম হয়, পাইপের মধ্যে গরম হলে ওই জায়গাটা একটু বার্ন হবে। আমরা সাধারণত এই যে লাইট ফ্যান বলতেছি, যা বলছি তার মধ্যে যেগুলি হাইলাইটেড সেগুলি হচ্ছে কি পয়েন্ট। এই যে লাইট ফ্যানের পয়েন্টের কথা বলছি, এই পয়েন্ট হচ্ছে আমরা ওটার সাথে একটা সার্কিট ব্রেকার ইউজ করবো। সার্কিট ব্রেকার হচ্ছে 5 অ্যাম্পিয়ারের, এবং এই টাকা হবে 1.5 মিলিমিটার স্কোয়ারের। এই স্লাইডে বসে মনে হবে যে এরকম একটা স্লাইডের মধ্যে কিছু জিনিস আমরা মুখস্থ করে ফেলছি। মুখস্থ করে ডিজাইন করা যাবে? নো, এটা আমরা মুখস্থ করছি না এবং এইভাবে ডিজাইন করাও হয় না। তো আমরা এখানে কিছু কি ফিচার বলছি, আমরা এর মধ্যে তালিকায় চলে যাব। চার্টটা ধরে নিয়ে ডিজাইন করা যাবে। যেমন কাউকে কিন্তু এইভাবে ফিজিক্স শেখানো হয় না যে
বা জিওমেট্রিও শেখানো হয় না, যে একটা রুমের মধ্যে ঢুকো, তারপর একটা টেবিল দেখো, আন্দাজ করো তো কত ফুট কত ফুট। কেউ যদি এটা আন্দাজে বলতে পারে তো ভালো, তার গেজ ভালো, সে তামসুল ওই টাইপের কাজে সে খুব কুইক বলতে পারে। বাট ইউ শুড হ্যাভ এ মেজারিং টেপ। এটা তো কঠিন কিছু না, ধরলা এত, আচ্ছা এটা 1 মিটার, ওটা 1.5 মিটার, 2 মিটার, এই তো। এটাও এরকম, এখানে কোন জায়গায় কি লাগে এটা কেউ মেমোরি থেকে বলতে পারছে, দিস ইজ নট এ ক্রেডিট। বাট আমাদের একটা তালিকা থাকবে, সেই তালিকা থেকে এই তারের জন্য কত অ্যাম্পিয়ার, এর যে মোটা তারটার জন্য কত অ্যাম্পিয়ার, তারপরের তারটার জন্য কত অ্যাম্পিয়ার, বা কোন লাইটের জন্য কি ধরনের তার, সেগুলি ওই চার্টে থাকে। চার্টটা থেকে ঘেটে বের করে সেটা বলে দিতে পারাটাই হচ্ছে ইঞ্জিনিয়ার, সেটুকু বলতে পারলে যথেষ্ট হবে। ওকে, এরপরে আমরা কিন্তু শুরু করেছি কোথায়, এটা একটু খেয়াল রাখবা। আমরা লাইট, ফ্যান, পয়েন্ট এবং সুইচ বোর্ড ওই জায়গা থেকে শুরু করেছি। লাইট, ফ্যান, পয়েন্ট, সুইচ বোর্ড থেকে শুরু করেছি। এরপরে আমরা গেলাম এসডিবি থেকে। এই সুইচ, এসডিবি মানে হচ্ছে সুইচ বোর্ড, হ্যাঁ, এটাই সুইচ বোর্ড। তারপরে হচ্ছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বোর্ড, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, ডিস্ট্রিবিউশন বোর্ড। অনেকের কাছে মনে হবে এগুলি তো কি সেটা জানি না। সো আমরা তো ওয়েল প্ল্যান্ড অনুযায়ী ক্লাসগুলি আগাচ্ছি। আমাদের নিশ্চয়ই আগের ক্লাসে যেটা কাভার হয়ে গেছে সেটার মধ্যে এই যে একটা কি ছিল, লিস্ট অফ বিভিন্ন আমাদের যে ইকুইপমেন্ট, অ্যাপারেটাস, ওগুলি যে ছিল সেটার মধ্যে কিন্তু এগুলি সব আছে। কোনোটা নিয়ে একটু সন্দেহ দেখা দিলে ইসিসি এটা মানে কি, ইসিসি মানে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। কোথায় পাওয়া যাবে, যে অ্যালফাবেটিক একটা তালিকা ছিল আগের দিন আমরা যেটা দেখে এসেছি ওইটার মধ্যে। লাইফ তার হচ্ছে ওটা যেটার মধ্যে অফ অবস্থায় কারেন্ট থাকে, নিউট্রালটার হচ্ছে অফ অবস্থায় কারেন্ট থাকে না। সুইচ দেওয়ার পর কিন্তু বোথ লাইনেই কারেন্ট থাকে। তারপরে সাব সার্কিট, এগুলি আমরা হায়ারার্কিতে উপরের দিকে যাচ্ছি, মানে হচ্ছে আমরা লাইট ফ্যান থেকে শুরু করে উপরের দিকে মেইন বোর্ডের দিকে আমরা যাচ্ছি। তাহলে এখানে সুইচ বোর্ড থেকে আমাদের ওইখানে যে ওটার মধ্যে যে যন্ত্রপাতিগুলি আমরা ইউজ করব বিশেষ করে কানেকশনের জন্য, সেটা হচ্ছে ব্রাশ, মানে তো আমরা জানি পিতল, এটা এবং এটার নাট বোল্ট, এই জিনিসগুলি হতে হবে। মেটালিক নাট বোল্ট দিয়ে দিলে ভিতরে যেহেতু কপার থাকে, কপার আর অন্য মেটাল, লোহা, এগুলি একটু ক্ষতি করে, একটা ক্ষতির কারণ হয়। সেই জন্য ওই বোল্টগুলিও ওগুলির হলে ভালো হয়, ওটাই সবচেয়ে ভালো হয়। হাউএভার লোহা চেয়ে ওগুলি দামি বলে অনেকে আবার এটা ইউজ করে না। তারপরে কালকে আমরা আগের ক্লাসে এই প্রশ্নটা আসতেছিল যে পাঁচবারটা কি, তখন আমাকে কিন্তু জিজ্ঞেস করেছে, একজন করেছিল, আমি পাঁচবার পড়েছি কি, একটা বোর্ডের মধ্যে কয়টা বাসবার থাকে, সেটাও একটা প্রশ্ন। তো এইসব বোর্ড টোর্ড সব কিছুই আমরা দেখাবো, একদিনে একটু সব দেখিয়ে ফেলতে পারবো না। সো ওই বাসবার ওগুলি আমরা দেখাবো। ওটা কিভাবে দেখাবো, ওটার মধ্যে আমরা দেখবো যে যদি সিঙ্গেল ফেস হয় তাহলে একটা এরকম থাকবে, এই যে এখানে যে টার্মগুলি আসতেছে, আমরা একটা বলছি লাইভ, সিঙ্গেল ফেস হলে এরকম একটা লাইভ থাকবে, আরটা থাকবে নিউট্রাল, আর একটা থাকবে আর্থ, তিনটায় শেষ। তাহলে এখানে কিন্তু পাওয়া গেল দিস ইজ ওয়ান ইজ লাইভ, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে আর্থ। বাস, এগুলিকে সাধারণত এল, এন এবং ই দিয়ে দেখানো হয়, ই, লাইভ, নিউট্রাল, আর্থ। আর যদি 3 ফেজ হয় তাহলে বক্সের মধ্যে এরকম থাকে পাঁচটার মধ্যে 3টা থাকে লাইভ, তাহলে এটা L1, L2, L3 হয়। তারপরে নিউট্রাল এবং আর্থ। অনেক সময় এই আর্থেরটা ওটার সাথে প্যারালাল না থেকে বোর্ডের এক সাইডে, সেটা যদি বোর্ড হয়, এটা যদি বোর্ড হয়, এইটা যদি বোর্ড হয়, তো দেখা যায় যে এই আর্থটা এখানে তো সিঙ্গেল ফেজের জন্য 2টা দিচ্ছে, আর আর্থটা কিন্তু বডির সাথে লাগানো থাকতে হয়, তাহলে দেখা গেল এইখানে লাগিয়ে দিয়েছে হয়তো, এই পাঁচবার কিন্তু ওখানে নাও থাকতে পারে, এখানে থাকতে পারে। আর যদি 3 ফেজ হয় তাহলে এখানে 5টা থাকার কথা, 5টা না থেকে 4টা থাকে, মানে 3টা হচ্ছে লাইভ, একটা নিউট্রাল আর একটা আর্থ এখানে থাকে, এরকম অনেক সময় থাকে। মানে বোর্ডটা খুললে এটা দেখলে বোঝা যায় কোথায় আছে। এই তো আমরা ইসিসির জন্য এই যে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর বলছি, এটার জন্য আসলে পিভিসি ইনসুলেটেড কপার কেবল ইউজ করা হয়। কপার কেবল, তার উপরে পিভিসি পলিক্লোরাইডের মানে প্লাস্টিকের মতো আর কি আবরণ দেওয়া ইউজ করা হয়। এর রং সাধারণত সবুজ এবং হলুদ এর কম্বিনেশন হয়, বাই কালার, মানে একটু টুইস্ট করা এবং থাকে এরকম আর কি দেখায় আর কি।
স্ট্রাইপ না, একটা টুইস্ট দেওয়া, ওই দুটার মিশ্রণের ওটা দেখায় আর কি। তো আমরা এখন এই যে কথাগুলি বললাম যে এই করবো সেই করবো এটা করব, ওখানে কিন্তু তারের একটা হায়ারার্কি আমরা এখানে নিয়ে আসছি। তারের হায়ারার্কি নিয়ে আসছি। হায়ারার্কিটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা লাইট ফ্যান যেগুলি আছে সে লাইট ফ্যানের জন্য আমরা যে 5 অ্যাম্পিয়ারের তারটা ইউজ করব, ওইটার সাইজ হবে এত মিলিমিটার স্কোয়ার। সাইজ বলতে ওটা ক্রস সেকশন বোঝায়। তারটা এই তারটা চলে গেল, এবার যদি কাটলে এই তারটার এখানে কপারের ক্রস সেকশনটা হচ্ছে 1.5 মিলিমিটার। এই তারটা দিয়ে আমরা কোন কাজে ইউজ করব? তারটা দিয়ে আমরা কাজ করব হচ্ছে লাইট এবং ফ্যানে লাগাবো। ঠিক করো যে যেখানে বসে আছো ওই ঘরটার দিকে তাকাও, ঘরটার দিকে তাকিয়ে দেখো লাইট এবং ফ্যান থেকে এই মানের একটা তার চলে গেছে সুইচ বোর্ডে। সেই তারে সার্কিট ব্রেকার না লাগালেও চলে, কিন্তু যদি আমরা লাগাই তাহলে 5 অ্যাম্পিয়ারে লাগাবো। এরপর সুইচ বোর্ডের পেছন থেকে যদি আমরা তার লাগাই নেক্সট এসডিবিতে, আগের পাতায় কিন্তু ওগুলি বলা হয়েছে, বাট আমরা ছবি এঁকেও দেখাই দেবো। এটা আমরা ছবি এঁকেও দেখাই দেবো, আমরা সেখানে কোনো অদূর কিছু নেই, সেটা দেখাবো। তো ওখানে হচ্ছে তারটা সাইজ হবে নেক্সট সাইজ হলো 2.5 মিলিমিটার স্কোয়ার, এবং ওখানে সার্কিট ব্রেকার বসাবো 10 অ্যাম্পিয়ারের। তারপর এটা যথারীতি 4 মিলিমিটার স্কোয়ার, এবং এটা হচ্ছে 15 অ্যাম্পিয়ারের। তারপরেটা হচ্ছে 6 মিলিমিটার স্কোয়ার, এবং এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ারের লাগাবো আর এইগুলি হচ্ছে আমরা ওয়ারিং করতে গেলে আমাদের বেসিক এটা লাগবে। এখানে শেষ হয় না, বিশেষ শেষ হয় না, এটা হাজার হাজার অ্যাম্পিয়ার কারেন্ট নেওয়া লাগে। তো সেটা ধীরে ধীরে আসবে, এক্ষুনি লাগে না। একটা বাড়িতে অত দূর পর্যন্ত যাওয়া লাগে না, একটা অ্যাপার্টমেন্টে যাওয়া লাগে না। একটা বড় বাড়ি হলে লাগে, কিন্তু অ্যাপার্টমেন্টে তো কমই থাকে। এই 20 গেছে, এরপরে হয়তো 40, 50 বা 60-এ যে শেষ হয়ে যাবে একটা অ্যাপার্টমেন্ট, তার চেয়ে বেশি আর পাবে না। ওকে, তাহলে ওগুলি আমরা পরে আসবো, মানে সবগুলি তার কোথায় লাগবে সেটা আমরা চার্ট দিয়ে দেবো, চার্ট আমরা ব্যবহার করা শিখবো। এই ছাড়া কিন্তু লাগে সকেট। আমি বলছি যে যে রুমে বসে আছো একটু তাকাও, দেখো তাকিয়ে এখানে কি কি দেখলাম। এই তারটা দিয়ে লাইট ফ্যান হয়ে গেল, এই তারটা দিয়ে লাইট ফ্যান তো গেছে সুইচ বোর্ডের পেছনে যা আছে ওটা হয়ে গেল, সুইচ বোর্ডের পেছন থেকে এসবি তে গিয়েছে। আর এই তারটা দিয়ে হচ্ছে সকেট, এই যে এটা হলো সকেট, ডাইরেক্ট কানেকশন। এটা কিন্তু সুইচ বোর্ডে যায় না, তোমরা জানো কিনা জানি না। ওই যে সকেটগুলি দেখতেছো, সকেটগুলি কিন্তু সুইচ বোর্ডের সাথে কানেক্টেড না। এটা যেখানে আছে ওইখান থেকে সরাসরি চলে গেছে এসডিবিতে এই তারটা। এটাকে আসলে আমরা ওই যে 15 এম্পিয়ার সার্কিট ব্রেকার ওখানে দিব, আর তারটা হবে 4 মিলিমিটার স্কোয়ার। আর যদি এসি টেসি বাসায় রাখি তাহলে আমি 20 মিলি অ্যাম্পিয়ারেরটা দিব, সরি 20 অ্যাম্পিয়ারের 6 মিলিমিটার স্কোয়ার তারটা দিব। এই হচ্ছে মোটামুটি আমরা এই এসির চেয়ে বড় যেহেতু বাসায় আর নাই সেজন্য অন্যগুলি দেখাচ্ছি না, তবে পুরো বাসার জন্য। এরপরে আবার এগুলি কম্বিনেশন হয়ে কি হবে সেটাই এখন যাচ্ছি না, আমরা সেখানে ক্যালকুলেশনটা দেখাবো পরে। তো আর পরে ওখানে যাবো যে তাহলে কম্বাইন করে পুরো বাসায় টোটাল তারটা কি হবে, এরপরে পুরো ফ্লোরের কি হবে, পুরো বাড়ির কি হবে, সেটা হায়ারার্কিতে আমরা উপরের দিকে যাব। এতক্ষণ যা আমরা বললাম ওই মেথডটা হচ্ছে ওটাকে বলে যে পয়েন্ট আর্থিং আর কি। আমরা পয়েন্ট ওয়ারিং, মানে আমরা লাইট ফ্যান ট্যান ধরে আমরা আগে তো ওইভাবে গেলাম আর কি। আর ফিডার টাইপের গুলিতে হচ্ছে আমরা এখানে ওই যে বাস বারটার যেগুলি আছে সেখান থেকে পেছনের দিকে, মানে হচ্ছে যে ওখানে কোনো যন্ত্র চলবে না ওখান থেকে। আই মিন ওই জায়গা থেকে কোনো সার্কিট ব্রেকার হয়ে কোনো একটা যন্ত্রে যাচ্ছে না, পুরো একটা বোর্ডে যাচ্ছে যেখান থেকে অসংখ্য যন্ত্র লাগানো আছে আর কি। ওই লেভেলের ওয়ারিংটাকে আমরা বলতেছি ফিডার আর কি, ওই লেভেলেরটা। তো পয়েন্ট হচ্ছে যেখানে বুঝতেছো যে সুইচ দিয়ে একটা পয়েন্টকে জ্বালানো যায়। পয়েন্ট মানে ইউ নো হোয়াট ইজ দ্য পয়েন্ট। পয়েন্ট হলে তো সেই পয়েন্টটাকে একটা সিঙ্গেল সুইচ বোর্ড দিয়ে চালাতে হবে। তার মানে ওইখানে অন অফ করলে একটা বাতি অন অফ বা একটা ফ্যান অন অফ করা সম্ভব, কিন্তু ফিডার লেভেলে এখানে যদি কিছু অফ হয় তাহলে একটা না, একটা অংশ নিভে যাবে। এইটাই হলো দুটোর মধ্যে পার্থক্য, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পয়েন্ট অ্যান্ড ফিডার। ফিডার লেভেলে বড় বড় সার্কিট ব্রেকার থাকে, তা আরো বড় থাকবে, আর পয়েন্ট লেভেলে ছোট ছোট থাকছে আর কি। এই তো একটা কোশ্চেন আসবে যে তাইলে এখন ফিডারের জন্য যে ওয়্যারগুলি লাগতেছে এইগুলি সাইজ কোথায় পাবো? এটা লাগবে, তালিকার মধ্যে ওটা দিয়ে দিব। এরপর আছে
যে ওয়ারিং এর এস্টিমেশন মিনস হচ্ছে যে কত তার লাগতেছে বা কতগুলি লাইট লাগতেছে, কতগুলি ফ্যান লাগতেছে, এইভাবে কি লাগতেছে না লাগতেছে এটার একটা হিসাব দাঁড় করানো, এটাকে বলে এস্টিমেশন। তো এখন এই এস্টিমেট করার জন্য আমাদের অনেক কিছুই হচ্ছে কাউন্ট করতে হয়, যেমন রুমের মধ্যে কয়টা লাইট আছে, কয়টা ফ্যান আছে, কয়টা সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডে কি ধরনের গ্যাং সুইচ ইউজ করতে, মানে গ্যাং বলতে বলতে একটা বক্সের মধ্যে একটা সুইচ না, দুটো না, তিনটা না, চারটা, এগুলির কিছু হিসাব নিকাশ আছে। আরেকটা আছে যে টোটাল তার কত রকমের, কোন তারগুলি কত লম্বা। তো এই বোঝা যাচ্ছে যে তাহলে আমাদের এস্টিমেশনটা করতে গেলে আমাদের আসলে একটা ড্রয়িং লাগবে। হায়ারার্কিতে ড্রয়িংটা আগে শেষ করা হয়, তারপরে এস্টিমেশন করা হয়। ইফ দ্যার ইজ নো কমপ্লিট ড্রয়িং তাহলে এস্টিমেশনটা পারফেক্ট করা সম্ভব না, আন্দাজের উপর হবে না। এই ছাড়া ওই তারের আমরা হিসাব কি করলাম, আমরা হিসাব করলাম যে আসলে কতগুলি জিনিস আমি ড্রয়িং এ দেখিয়েছি সেটাকে হিসাব করলাম, মানে জাস্ট গুনলাম আর এটা একটা কাউন্ট করলাম। তো টোটাল এস্টিমেশনটা শেষ হতে ওই গোনাটা যথেষ্ট না। এরপরে আমার এই যে ক্যাটালগ থেকে, মার্কেট সার্ভে থেকে, বিভিন্ন জায়গায় তার প্রাইস দিতে হবে, দাম দিতে হবে, এগুলি দাম কেমন আছে। এরপরে নিতে হবে বিভিন্ন এস্টিমেট কোয়ান্টিটি ইত্যাদির জন্য আবার পুরানো রেফারেন্স আছে কিনা, মানে হচ্ছে কত দাম কত ছিল, তার আগে ছাপানো বই আছে কিনা, এগুলির জন্য ছাপানো বই সবই আছে, এটার জন্য সময় সেটা বলবো আর কি, যে সেখানে বাজার দর থেকেও আমি নিতে পারি, আবার ছাপানো বই আছে বই থেকে নিতে পারি। তো বই থাকলে আবার বাজার দর কেমন, সেটা হলো যে বইটা তো প্রতি বছর বের করা হয় না, একটা বইয়ে দাম আসলে রেট আসে, রেটটা হয়তো 1 বছর পর্যন্ত বাজারে থাকে, কিন্তু এর মধ্যে তো আবার ইনফ্লেশন বা অন্যান্য কারণে এগুলির দাম চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে তখন বাজার দর যাচাই করার প্রয়োজন আছে। এছাড়া ওভারহেড চার্জ, প্রফিট, পার্সেস সিস্টেম, এনকোয়ারি আর সিলেকশন ইত্যাদি 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 মিলে তারপরে আমাদের একটা জিনিসের টোটাল দাম পড়বে। তো এটা তো একটা লম্বা প্রসেস, এই মুহূর্তে বোঝানো সম্ভব না যে এতগুলি জিনিস বলছে ওভারহেড হ্যান্ড করে আসলে কিভাবে এটা একটা নামবে। তো সেই জন্য আমি শিট বের করে এক্সাম্পল দিয়ে দিব যে এটা বলতে আসলে কি বোঝাচ্ছে। এখানে এমনি মুখে মুখে একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে সে আমি একটা লাইট ইউজ করতেছি, একটা এলইডি লাইট, বাজারে যে খোঁজ নিলাম, আচ্ছা এটা 200 টাকারও পাওয়া যায়, তো 500 টাকারও পাওয়া যায়। তাহলে আমার কিন্তু এখানে ওই যখন আমি শুধু লাইট হিসাব করবো, দিস ইজ নট এনাফ যে আমি 3টা বা 2টো বা 5টা লাইট কিনছি সেটা না, আমাকে তো কোন ধরনের লাইট কিনছি, কোন দাম কত, দুটোই কিন্তু লাগতেছে। একটা হলো যে আমি যদি একটা প্রজেক্ট কস্ট এস্টিমেশন করতে যাই, তাহলে এখন হচ্ছে আমি 200 টাকা না 500 টাকা যেহেতু তাতেও লাইট পাওয়া যায়, এবং আমি যে লাইট চুজ করছি ধরে নিলাম যে ঠিক আছে এটা 500 টাকাটাই করছি, তো সে 500 টাকাটা প্রাইস ধরাই এটা হয়তো ঠিক হবে না, কারণ এইভাবে ধরতে গেলে প্রজেক্টটা উঠবে না, প্রজেক্টটা ওখানেই মাঠে মারা যাবে, প্রজেক্টটা উঠবে না, প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে, 1 বছর বসে থাকতে হবে। প্রতি বছরই প্রজেক্টের জন্য গভর্নমেন্ট টাকায় যদি প্রজেক্ট হয়, সেই প্রজেক্টের জন্য প্রপোজাল লিখে ওই পরিকল্পনা কমিশন থেকে এগুলিকে পাস করিয়ে নিয়ে আসতে হয়। তো এখন যদি আমরা শুধু শিখলাম ড্রয়িং করা আর কিছু শিখলাম না, দেন ইট উইল বি ডিফিকাল্ট কোনো প্রজেক্ট পাস করানো। তো সেই জন্য আমি ওই যে একটা লাইটের এক্সাম্পলটা দিচ্ছিলাম, তো লাইটের এক্সাম্পল দিলাম, তারপরে এই যে লম্বা করে বড় একটা অংশ রেখে রাখছি এখানে, এখানে যে এতগুলি কথা বলছি সেটা তো বললাম যে এর মধ্যে ইনভলভমেন্ট অনেক, বলা যাবে না এখন, কিন্তু আমি ওই যে লাইটটা দিচ্ছি সেই লাইটটা দিয়ে একটা এক্সাম্পল দিই যাতে তোমরা বুঝতে পারো যে অন্যান্য ঝামেলাগুলি কোথায়। ওকে, তুমি এক ঘরে লাইট লাগাবা, 200 টাকারটা লাগালে সেটা কিন্তু সেরকম কোয়ালিটি হবে না, তত ভালো না, 500 টাকারটা লাগালে হয়তো সবকিছু ঠিক দিবে। কিন্তু একটা গভর্নমেন্ট প্রজেক্টে এই বাতিটার দাম যদি তুমি এই 500 টাকাই ধরে রাখো এবং ওটাই যদি কিনো, তাও তুমি কিনতে পারবে না। এটার কারণ হচ্ছে যে যখন গভর্নমেন্ট প্রজেক্টে ওটা 500 টাকা দিয়ে কিনবা, তুমি নিজের জন্য বাজার থেকে ওটা 500 টাকা দিয়ে কিনছো, ওখানেও ওটা দাম 500 টাকাই, কিন্তু যখন বিল সাবমিট করবা
আইনের বলে তোমাকে বলবে এত পার্সেন্ট ভ্যাট, এত পার্সেন্ট ট্যাক্স তোমার বিল থেকে হঠাৎ করে কেটে ফেলবে। এখন অবস্থাটা কি হবে? তুমি ওই 500 টাকা ধরছো ওখানে, যেই কিনা নিজের জন্য যখন কিনছো, তোমার গাড়ি তো কেউ ট্যাক্স চাপায়নি, ওখানে তো ট্যাক্স চাপায়নি, মানে ওটার মধ্যে ট্যাক্স নেই তা না, ওটা দামের মধ্যে ধরে রাখছে, যেটাকে বলে আহ, সর্বোচ্চ খুচরা মূল্য, এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এই ম্যাক্সিমাম রিটেল প্রাইসের মধ্যে কিন্তু যত ধরনের ট্যাক্স ফ্যাক্সগুলি আছে সেটা কিন্তু আছে। এগুলিকে বলে কনজিউমার ট্যাক্স। কনজিউমার তুমি আমি বাসায় ইউজ করবো সেই জন্য আমি নিলাম, কিন্তু যখন এটা কোনো প্রজেক্টে ইউজ করা হবে তখন এটা শুধু কনজিউমার ট্যাক্স দিলে হবে না, এখানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিতে হবে। ওই জিনিসটা তুমি ইউজ করতেছো, এইটাতে কনজিউমার ট্যাক্স দিতে হবে না। যখন 500 টাকা দিয়ে ওটা কিনলা, ওটার মধ্যে কিন্তু ট্যাক্স দিচ্ছে। অনেকের মনে প্রশ্ন হবে যে এটা চুরি করার ব্যবস্থা নাকি, যে জিনিস 500 টাকা ওখানে সেটা তো 1000 টাকা দিয়ে কিনে কেন, বা 700 টাকা দিয়ে কেন করে এটা, এটা কিনে বিকজ তোমার 500 টাকা দিয়ে কিনলে তোমার ঘরে ব্যবহার করতে পারবা, তুমি অন্য কোনো কাজে ইউজ করতে গেলে তখন ওটার উপরে একটা ভ্যাট চড়বে বিলের উপরে। লাইট কেনার সময় দেওয়া লাগবে না, কিন্তু যেই কিনা তুমি বিল সাবমিট করবা, বলবে কন্ট্রাক্টরি বিল, এটার উপরে এত 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 টাকার ভ্যাট। তাহলে এটা দাম দেওয়ার সময় তোমাকে সেই জিনিস চিন্তা করে ওটার মধ্যে এটা ধরতে হবে। তাহলে সেটা আসো এরকম করে হচ্ছে ওভারহেড চার্জ, প্রফিট, পার্সেসিটি, এতে হ্যান ত্যান বহু কিছু যোগ করে এগুলি করতে হয়। তো জটিল প্রসেস আমরা হয়তো এখন এটা শিখতে পারবো না, বিকজ ফুললি ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পরে প্রজেক্টে কাজ করলেই শুধু এই মেথডগুলির মধ্যে যাওয়া যাবে। আপাতত আমাদের এস্টিমেশন প্রাইস পর্যন্ত এসে হলেই হবে। ওভারহেড প্রসেস হ্যান ত্যান ওগুলির জন্য আরো লাগতে হবে, আদারওয়াইজ মেকানিজম বোঝা যাবে, ওভারলোডেড হয়ে যাবে, বুঝবা যে এগুলি কি বলতেছি কিছুই তো বুঝতেছি না। এগুলিতে একটা কোম্পানি চালাতে গেলে তোমাকে প্রফিট করতে হবে, নাহলে যাদের রাখা হয়েছে তারা বেতন পাবে কোথা থেকে? তো তাদের বেতন পাওয়ার জন্য তোমাকে ওভারহেড দিতে হবে, এগুলি ওটার সাথে যোগ করে 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 সর্বশেষ দেখা গেল যে একটা লাইট, তার সাথে অনেকগুলি তার, একটা সুইচ বোর্ড, একটা কস্ট আসলো যে সুইচ বোর্ড থেকে এই তারের মধ্যে দিয়ে এই পাইপটা নিয়ে এইখানে এটাকে লাগতে হয়তো 1500 টাকা লেগে গেল, বাস। অথচ তুমি জানো যে বাতিটার দাম বাজারে 500 টাকায় পাওয়া যায়। এখানে কিন্তু 500 টাকায় বাতিটা না, বাতি তার সাথে এই যে তার এবং সুইচ বোর্ড সবকিছু মিলে হয়তো 1500 টাকা লেগে গেল। এই 1500 টাকা লাগলো বা 2000 টাকা লাগলো বা কত লাগবে, এই হিসাবেই এটাকে একটা এস্টিমেট করে দেওয়া হয়, ফাইনাল এস্টিমেট। এবং সেটা আসলে এক ধরনের ছাপানো বই আছে, এটাকে রেড শিডিউল বলে, সেটার মধ্যে আছে। সেই বইগুলি আমি দেখাবো, মানে বিশাল বই, সেখান থেকে 1-2 পাতা দেখাবো, রিলেভেন্ট পেজ দেখাবো। এবং সেটাকে বলে রানিং মিটার মেথড। তা রানিং মিটার মেথডটা আমি একটু জায়গা স্কিপ করেও বলতে পারি যে এটা কি। এটা হচ্ছে এই রানিং মেথডে কেউ যদি ক্যালকুলেশন আগে থেকে করে রাখে, দেন সিম্পলি ইট ইজ মিটার। কিভাবে? এই সুইচ বোর্ড থেকে এটা কত দূরে, 5 মিটার না 10 মিটার না 2 মিটার, পার মিটার এত দাম, এত গুণ দিয়ে দাও, এরকম আর কি। বিষয়টা এরকম, যাতে ইঞ্জিনিয়াররা সহজে এটা করতে পারে। সব ইঞ্জিনিয়ার কিন্তু ডিজাইনার হবে না, সব ইঞ্জিনিয়ার কিন্তু এগুলি বুঝবেও না। এগুলি হচ্ছে প্রজেক্টের সাথে মানে কনস্ট্রাকশন বা ইমপ্লিমেন্টেশনের লোকজন থাকে, তো সেই তারা তারা শুধু ওই পয়েন্ট দেখে দেখে এত মিটার হয়েছে মাপো, এত টাকা বিল সাইন করে দাও, এইভাবে আর কি, এত টাকা এত। কিন্তু ওই বিষয়ে ক্যালকুলেশন কিভাবে আসছে সেটা করার জন্য ডিজাইনের অনেক চিন্তা ভাবনা করার লোক থাকে, সারা বছর ধরে বাজার দর হিসেব করে করে ওই জিনিসগুলি ক্যালকুলেশন করা হয়। কিন্তু জটিল জিনিস জটিল থাকছে না, কারণ ইউ হ্যাভ এ রেট শিট বুক। ওই বইয়ের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এত মিটার গেলে এরকম একটা কনস্ট্রাকশনে খরচটা এত টাকা, বাস শেষ। ওকে, কিন্তু তোমাকে যদি এটা করতে দেয় তখন কিন্তু তোমার বিষয়গুলি জানা লাগবে যে এটা কিভাবে করে, আমি তো জানি না কিভাবে করে। তো ওই করার জন্য আসলে ডিটেলটা বলতেছি। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে গেলাম যে এই যে মেথডের মধ্যে আমরা 2-3 পাতার মধ্যে ছিলাম, এই 2-3 পাতার মধ্যে আমরা যে কথাগুলি বলছি সেই কথাগুলি এখন তালিকা থেকে আমরা নিয়ে নিই। তো বোরিং লাগে, অনলাইনে বোরিং লাগে, তো আমি এখন ওই মেথডটা করব, যে হচ্ছে এই তালিকাটা দেখার আগে, তালিকাটাই আমি জাস্ট এখানে ভেবে রাখলাম। তোমাদের মধ্যে কেউ বলো যে আমরা কিসের কিসের তালিকার কথা বলেছি, মানে একটু দু একজন বলো যে এই যে এতক্ষণ দেখলাম ওখান থেকে আমরা যেমন 4টা কারেন্টের কথা বলছি, কিন্তু কারেন্ট 4টা কেন, 20 অ্যাম্পিয়ারের উপরে 100 অ্যাম্পিয়ার আছে না, 500 অ্যাম্পিয়ার আছে না, তো ওরকম
কোন কোন জিনিস আবার খুঁজতে হবে, মানে কিউরিওসিটি থেকে বলো যে এটা এটা লাগবে, সবকিছুই আমরা এই তালিকার নেক্সট ফলোইং তালিকাগুলিতে নিয়ে আসতেছি। তো একটা যেমন বলছিলাম যে ফ্যান বা লাইট তার কে কত কারেন্ট নিবে, এখানে কিন্তু সেটাই আছে। দেখো এই তালিকাটার মধ্যে আছে বিভিন্ন রকম ইকুইপমেন্টের নাম এবং ওটার করেসপন্ডিং এখানে ওয়াটেজটা কত সেটা আছে। তো এটা তো দেখতেই পাচ্ছ। এছাড়া আর কি কি বলছিলাম, এটা একটু 2 মিনিট আমি দিচ্ছি, পজ দিচ্ছি, তোমরা বলো, দু একজন বলো যে এই তালিকাটার নাম হচ্ছে, দেখো এটা হচ্ছে যে ওয়াটেজ রেটিং, এই তালিকাটার নাম হচ্ছে ওয়াটেজ রেটিং। হ্যাঁ, মানে কিসে কত ওয়াট। তো এই ছাড়া আর আমাদের কি কি আর কি কি দরকার বলো। রাইট, কেবলের ক্রস সেকশন এরিয়াটা কেমন হবে সেই তালিকা যখন আমরা দেখব, ওখানে সাথে আবার ওই ওই প্যারালাল করে, মানে কলাম বাই কলাম, একটু পরপর কলামে আমরা আবার সার্কিট ব্রেকারের সাইজগুলি ওখানে দেখে নেব। কারেন্ট আছে যেহেতু, পাশের কলামে হয়তো সার্কিট ব্রেকার, এগুলি দেখবো। এগুলি ওই তালিকার মধ্যে হয়ে যাবে, তালিকার মধ্যে কয়েকটা জিনিস পাওয়া যাবে। আর কি আছে? হুম, হ্যাঁ রাইট, তাহলে বাস বার, হ্যাঁ বাস বারেরও একটা তালিকা থাকবে, একটা কেবলের তালিকা থাকবে, মানে কেবল মানে গোল তার যেগুলি আর কি, তার জন্য একটা তালিকা লাগবে। আবার বাস বারেরও তালিকা লাগবে। বাস বারও কিন্তু বাস বার কোন বাস কতটুকু কারেন্ট নিতে পারে। আমি তো বাস বার মানে ডেফিনেশন দিয়েছি যে এটা হচ্ছে ক্রস সেকশনটা চ্যাপ্টা বা রেক্ট্যাঙ্গুলার, আর এটা হচ্ছে কপারের একটা বার, এই বলেছি বাস বারের তালিকা। কিন্তু কারেন্ট কম বেশি হলে তারটা যদি মোটা চিকন হয়, তাহলে বাস বারটা মোটা চিকন হওয়ার দরকার আছে। তো কম কারেন্টের জন্য, হ্যাঁ, তো সেটারও একটা তালিকা রাখবে, সেই তালিকা বা টেবিল আমরা দিব। আর মানে আমি তো ক্লাসে যদি এখন স্লাইড আগায় যায়, সব তালিকাগুলি তোমরা সবাই দেখে ফেলতে পারো, দেখবা, কিন্তু ওটা কথা না যে টপিক যেগুলি ডিসকাস করতেছি সেগুলি মাথায় ইয়ে করছে কিনা, মানে কোনো মানে রেজোনেন্স আনতেছে কিনা সেটা একটু দেখার। আর কি, যা আগে দুটো স্লাইডে বলেছি যে এই এই লাগতে পারে। আর কি? স্যার আপনি খরচের তালিকা বলেছেন, সেখানে খরচের তালিকা থাকবে, তারপর স্যার হচ্ছে আমরা হ্যাঁ, খরচের তালিকা তার মানে হচ্ছে রেট, রেট শিডিউল লাগবে, মানে কোন 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 কাজটা কত মিটার গেলে তার জন্য দাম কত, হ্যাঁ, এরকম একটা প্রাইস তালিকাও তাহলে লাগবে। রাইট। হ্যাঁ, আরো বাকি রয়ে গেছে, চিন্তা করো বলেছি কি আরো। আরো এই ছাড়া দেখো মনে করতে পারো কিনা। কোন আরটা মেথডে হচ্ছে কোন মেথডের ওয়্যারিং করব। আলোর পরিমাণ লাগবে আমার, আলোর পরিমাণ মানে উজ্জ্বল কতটুকু উজ্জ্বল, লাইট আর কি, লাইট কতটুকু, মানে শুধু ওয়াটেজে তো হবে না। হ্যাঁ রাইট, সেটাও লাগবে। যে আমরা এতটুকু মানে এরকম একটা পড়ার রুমে এতটুকু আলো, তারপরে আমার হচ্ছে খাওয়ার রুমে এতটুকু আলো, শোবার রুমে এতটুকু আলো, ওই ওটার একটা লাগবে। ঠিক আছে, তাহলে যেহেতু কয়েকজন পেরেছো, এভাবে যখন কোনো একটা টপিক ডিসকাস হবে ওখান থেকে ওই যে দেখবা যে একটা কঠিন কাজ না, ওই যে ওখানে আমি হাইলাইট করে রেখেছি যেগুলি, একবার হচ্ছে আমি বোল্ড করে রেখেছি স্লাইডে, তারপরে হচ্ছে আমি আবার মার্কার দিয়ে দাগ দিচ্ছি। ওই জিনিসগুলি তোমরা একটা পাশে খাতা বলো, নোট বলো, মানে কম্পিউটারে তো নোটশিট খোলা যায়, তো যা করো সেখানে ওই ওগুলি যে দেখবা পটপট, ওগুলি একটু ওখানে টুকবা, ওগুলি টুকবে, কারণ এই জিনিসগুলি হচ্ছে কি, যেটা পরবর্তীতে ডিটেল আসতেছে আসতেছে। আদারওয়াইজ একটা ডেসক্রিপশন এটা দেখা মানেই হচ্ছে ওটা বোরিং লাগে। একটা লম্বা একটা ডেসক্রিপশন টিচার সামনে নেই, আমি তোমাদেরও দেখতে পাচ্ছি না, এটার মধ্যে খুবই বিষয়টা বোরিং হয়। কিন্তু তাহলে আরেকটা করা যেত যে সরাসরি তালিকায় চলে আসলাম, তখন আবার হয় যে তালিকাগুলির উদ্দেশ্য বোঝা যায় না, যে একটার পর একটা তালিকা পড়ে যাচ্ছে এটা কি। কিন্তু মনে রাখতে হবে তালিকাগুলি কিন্তু সব বইয়েই থাকে, তার মানে এটাকে বলে ডাটা শিট, তাহলে তো ওটা একটা দিয়ে দিলে তোমাদের হয়ে যাও, এটা করে দিও। বিষয়টা তো ওরকম না, ওখানে কিন্তু টিক করার ব্যাপার আছে। একটা তালিকাকেও পড়তে গেলে তার একটা পারপাস রাখতে হয়, যে এটা এই তালিকাটা আমি পারপাসটা কি, কেন তালিকা থেকে কি পিক করতে চাই। তো ঠিক আছে, আমরা আগাই। এখন এটা হচ্ছে ওয়াটেজ রেটিং। ওয়াটেজ রেটিং মানে কোন জিনিসের কতটুকু ওয়াট। আমরা কিন্তু তারে তারে আগে যাব না, আমরা আগে যাব এখানে, এখানে যাব, যেমন ধরো যে কম্প্যাক্ট ফ্লুইডস এন্ড লাইট। এই কম্প্যাক্ট ফ্লুইডস এন্ড লাইটের ওয়াটটা হচ্ছে ডিপেন্ডিং অন ওটার সাইজ, ছোট থেকে বড় সাধারণত 4 থেকে 24 ওয়াট এরকম হয়। তারপরে এখন এলইডি লাইট আসছে, এগুলি 4 থেকে 32 হয়, সবচেয়ে ব্যতিক্রম আছে, এটাকে ইচ্ছা করে বানাইলে এগুলির চেয়ে বড় হয়। তো আমরা ওই আমরা
নর্মাল ভ্যালুর মধ্যেই থাকি না কেন। তোমরা জানো যে আমরা যে পেন দিয়ে লিখি, আমরা যে বল পেন লিখি বা অন্য ফাউন্টেন পেন লিখি, টেকনোলজি আছে কোনোটার মধ্যে থাকে হচ্ছে কার্ট্রিজ আর কোনোটায় গিয়ে হচ্ছে কালি ভরতে হয়, মানে এগুলি কমে গেছে অনেক। বা কিছু খেয়াল করে যে মোটামুটি টেকনোলজি যাই হোক, এই পেনটার সাইজ এমন হয় যে একজন মানুষ হাত দিয়ে ধরলে কমফোর্ট হয়, এবং তার হাতটা যতটুকু গ্র্যাব করবে তার নিচে এবং উপরে 1-2 ইঞ্চি বা বড় 3 ইঞ্চি এক্সট্রা থাকতে হলো। হাত দিয়ে সুন্দর করে ধরার পর দুই দিকে মিলায় 2-3 ইঞ্চি বেশি থাকলেই হলো। That's enough. This is a pen. কিন্তু কিছু ফ্যান্সি ওটা হয়তো 1 মিটার লম্বা, ওটা হয়তো 1 ফুট লম্বা, 2 ফুট লম্বা, সেটা দিয়েও দেখা যায়, কিন্তু সেটা তো কোনো স্ট্যান্ডার্ড সাইজ। এই জন্য বলছি যে তুমি সিএফএল হচ্ছে টিউবকে অনেক লম্বা করে দেওয়া, অনেক বেড়ে চলে যাবে, 100 ওয়াট 500 ওয়াট সম্ভব। তো সেটা তো কোনো উদ্দেশ্য হলো না, না সেটা তো একটু মানে ইয়ে হয়ে গেল যে অনেকটা ওটাকে বলে যে টোকেন টাইপের, মানে এটা একটাই বা দুটা বানিয়েছে, এটা ইয়া না। মানে এগুলি মাস প্রোডাক্ট কেউ করে না। এই রেঞ্জগুলি মাস প্রোডাক্ট হয়, মানে বাজারে খোলা বাজারে এগুলি পাওয়া যায়। আর ওগুলি হচ্ছে টোকেন টাইপের, বিশেষ পারপাজে বানিয়েছে তারপর শেষ ডিসকন্টিনিউড সেরকম। তাহলে এই জন্য ওই তর্কের মধ্যে কেউ এসে না যে এলইডি কি তাহলে 32 ওয়াটের বেশি হয়, অবশ্যই হয়। 100 ওয়াট 500 ওয়াটের এলইডি আছে, সেগুলিও আছে। হ্যাঁ, অনেক আছে। আমরা কমফোর্টেবল স্ট্যান্ডার্ড মানগুলি বলতেছি। তো এরপর আছে ফ্লুরোসেন্ট ল্যাম্প। তো এখন ফ্লুরোসেন্ট ল্যাম্প বলতে বাংলায় আমরা, মানে বাংলা তো না, ইংরেজিতেই আমরা বহুল প্রচলিত টিউব লাইট যেটা, সেই টিউব লাইটটা হচ্ছে এই যে ফ্লুরোসেন্ট ল্যাম্প। ওকে, ফ্লুরোসেন্ট ল্যাম্পটা হচ্ছে টিউব লাইট। এটা আমরা জানি যে এটা 20 ওয়াট এবং 40 ওয়াট হয়। সাধারণত এটাকে বলে 2 ফুট লাইট, এটাকে বলে 4 ফুট লাইট। দেখো যে ফুট বাড়ালেই কিন্তু লাইটের ইয়ে বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে বেড়ে যাচ্ছে। তাহলে ওয়াই নট এই যে সিএফএলটা হচ্ছে এই লাইটটাই, এটা হচ্ছে গিয়ে একটা টিউব, আর ওই টিউবটাকে এখানে পেঁচায় কয়েল করে ফেলছে। এই হচ্ছে সিএফএল এর মাধ্যম। একই লাইট, টিউবকে পেঁচিয়ে কয়েল করে হোল্ডারের মধ্যে দেওয়ার একটা ব্যবস্থা করলেই সেটাকে তুমি বলতে পারো যে ওটা হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট। ব্যাস। ওকে, এরপর আছে ফটোকপিয়ার, প্রিন্টার, ওগুলি, সিলিং ফ্যান, তারপর টেবল ফ্যান, প্যাডেস্টাল ফ্যান, এক্সস্ট ফ্যান, তারপরে সকেটগুলি আমাদের সুইচ বোর্ডে এ ধরনের সকেট থেকে, তারপরে হচ্ছে 15 এমপিয়ার সকেট আউটলেট, এগুলি এরকম থাকে। যদিও এটা একটা বিতর্কিত বিষয়, কারণ হচ্ছে এখানে কোনো ডেডিকেটেড লোড নাই। এগুলি কিন্তু সব ডেডিকেটেড লোড। এখানে হচ্ছে যে পয়েন্ট অনেক চা ইচ্ছা কিছু ঢুকিয়ে দেয়। এখানে এগুলি বলার কারণ হচ্ছে যে এগুলিতে এত যাবে, এর চেয়ে বেশি যাতে না যায় সেই জন্য ওখানে একটা প্রোটেকশন রাখা, যে এর চেয়ে বেশি যেন না যায়, যেন ওটাকে ডিসকানেক্ট করে দেয়। সো এরকম আরো ওয়াটেজ আছে, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, টেলিভিশন, যাতে আমরা ইউজ করি, কম্পিউটার, প্রিন্টার, তারপরে হচ্ছে এসি, হ্যাঁ, স্প্লিট টাইপের এসি, উইন্ডো টাইপের এসি কম নেয়, স্প্লিট টাইপের এসি অনেকের মনে হবে কম, কোথায় এটা তো বেশি নিচ্ছে। হ্যাঁ, সেম। হ্যাঁ, হ্যালো হ্যাঁ, স্যার, এখানে স্যার এক একটা কম্পোনেন্টের ওয়্যারিং তো স্যার এক এক রকম হবে, তাহলে স্যার আমাদেরকে ওয়্যারিং এর জন্য আলাদা তালিকা লাগবে? ওয়ারিং এর জন্য তো তালিকা আছেই। ভেরি গুড কোশ্চেন, এটা একটা গুড কোশ্চেন। তালিকা আছে, এটা শেষ করে না ওই তালিকায় যাবো। আমরা এতক্ষণ দুই একজনকে ডেকে ওই জিনিসটাই যাচ্ছিলাম যে বলো কি কি তালিকা আমাদের লাগবে। তো সর্বপ্রথমে আসছি ওয়াটেজ তালিকায়। হ্যাঁ, সর্বপ্রথমে আসছি ওয়াটেজ তালিকায়, এরপরেই আমরা ওয়ারিং এর তালিকায় যাবো। আমাদের ওয়ারিং বিভিন্ন রকম লাগবে, কারণ তুমি এখানে একটা ওয়াটেজ একটা দেখছো। তো এই কোশ্চেন অলরেডি আমরা আলাপ করে আসছি। তারপরেও তোমার কথাটাকে আমি ভেরি গুড কোশ্চেন কেন বলছি, এই তালিকাটা শেষ করে নিই, বলবো যে হোয়াই ইউর কোশ্চেন ইজ ভেরি গুড, আমি এটা বলতেছি। তারপরে এখানে দেখো, এখানে কিন্তু এই যে বলছি যে উইন্ডো টাইপ, এটা কিন্তু দেখো এই যে ওয়াট বেশি নিচ্ছে, স্প্লিট টাইপ ওয়াট কম নিচ্ছে। এখান থেকে কেউ আবার ভুল বুঝো না, এটা সেটা হচ্ছে এটাই বরং বেশি নেয়, কিন্তু ভিন্ন সাইজের জন্য। সাধারণত এখানে হচ্ছে 1 টন দেখানো হয়েছে, এখানে 1 টন হলো 12,000 ব্রিটিশ থার্মাল ইউনিট পার আওয়ারকে বলে 1 টন। তো এটাও যদি 1 টন হয়, এটাও যদি 1 টন হয়, তাহলে হচ্ছে সেম 1 টনে ও হচ্ছে গিয়ে বেশি ওয়াট নেবে। তার মানে অতটা এফিসিয়েন্ট নাই, এফিসিয়েন্সি কম, এফিসিয়েন্সি বেশি। হাউএভার
বাড়িতে কিন্তু 1.5 টন 2 টন 2.5 টন ইউজ হয়, সেগুলি সাধারণত এই যে স্প্লিটি টাইপের হয়, ওই উইন্ডো টাইপের আর বেশি হয় না, বড় জোর 1.5 টন টাইপ হয় আর কি। সেটাই বোঝাতে চাচ্ছি যে একটু বড় এসি আসলে এই টাইপের হয়, একটু ছোট এসি এই টাইপের হয়। সো ওয়াটেজটা এটা থেকে এটা বেশি হবে, কিন্তু এখানে সেই এক্সাম্পলটা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? বাকিটা তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারো। সেটা হচ্ছে যে এটা যদি 2 টন হয় তাহলে এখানে 2600 হবে, আর 3 টন সাধারণত হয় না, 2.5 টন হয়। 3 4 5 6 7 8 গেলে আবার 3 ফেজ লাগে আর কি, সিঙ্গেল ফেজে আর ওটা হয় না। তো ওই জন্য বলছি যে এটা এটা একটু সাধারণত বড় টাইপের এসি, এটা একটু ছোট টাইপের এসি, কিন্তু যদি সেম সাইজ নাও, সেম সাইজ নিলে এটা ওয়াটেজ কম আসবে। আচ্ছা, গিজার যেটাকে ওয়াটার হিটার বলে, টোস্টার আছে, ইলেকট্রিক আয়রন আছে ইত্যাদি। আচ্ছা, এবার আসো যে কেউ একজন বলেছে যে তাইলে আমাদের ওয়াটের তালিকাটা থেকে ভিন্নতা যেহেতু পাচ্ছি, তাহলে আমার ওয়াটেরও ভিন্ন তালিকা আছে কিনা। আমি একটু কায়দা করে এই টেবিল থেকে এই টেবিলকে একটু আলাদা করেছি। এই টেবিলে এক রকমের জিনিস আছে, এই টেবিলে এক রকমের জিনিস আছে, একটু কায়দা করে এটা করেছি। আচ্ছা, এইটার মধ্যে একটা অন্তর্নিহিত উদ্দেশ্য আছে। আচ্ছা, উদ্দেশ্যটা কি দেখো, উদ্দেশ্যটা হচ্ছে এইখানে যে ওয়াটেজটা লাগবে, এই ওয়াটেজটা কিন্তু একটা গোটা যন্ত্র এই ওয়াটেজটা কিন্তু নিবে। এই যন্ত্রটা একটা গোটা ওয়াটেজ নিবে, এটার প্রত্যেকটা যন্ত্রই গোটা ওয়াটেজটা নিবে। গোটা ওয়াটেজ বলতে মানে ওই ওয়াটেজটা নিবে সব একাই নিবে। কিন্তু এই তালিকায় আসুন, এখানে যে এই যে শেষে যে দুইটা সকেট দেখতেছো, এই সকেটের মধ্যে কিন্তু কোনো ডেডিকেটেড কিছু নাই, ওরকমই কিছু একটা লাগানো হবে। ওরকম কি লাগাবো আমরা জানি না। সো যদি বেশি টাইপের হয় তাহলে সেটা যেন অবশ্যই আমরা 15 অ্যাম্পিয়ার অথবা 20 অ্যাম্পিয়ারে লাগাই। 20 অ্যাম্পিয়ার এসির জন্য ওটা ওটা হলো 20 অ্যাম্পিয়ার, তাহলে 15 বা 20 যদি হয় ওটার মধ্যে এসি লাগে। আর ছোট কিছু হলে যেন আমরা এখানে লাগাই। যেমন মোবাইল চার্জার কোথায় দেবো, এখানে দেওয়ার দরকার নাই, আমরা মোবাইল চার্জার এখানে দিয়ে দেবো কম। কিন্তু এইগুলিতে আসো, এইগুলিতে দেখো এতটুকু মাত্র ওয়াট, আর ওখানে শত শত ওয়াট, এতটুকু মাত্র ওয়াট, এতটুকু মাত্র ওয়াট। তাহলে এই বরাবর আমরা একটা ব্যারিয়ার লাইন দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা ব্যারিয়ার লাইন। এই যে এত কিছু করছি, এটার সাথে যে ছেলেটা প্রশ্ন করছে ও প্রশ্নের একটা রিলেশন আছে। ও হয়তো উত্তরটা জানে না, কিন্তু তোমাদের সবাইকে একটা মেমোরাইজ করে ফেলানোর জন্য এখানে আমি একটা ব্যারিয়ার দিলাম। ব্যারিয়ার দিয়ে এই ব্যারিয়ারের উপরে যত যা কিছু আছে, উপরে না যাই আমি নিচেরটা আগে বলে নিই। এইখান থেকে নিচে যত যা কিছু আছে সবগুলি এই ওয়াটেজ থেকে পাওয়ার ফ্যাক্টর ইউজ করে ভোল্ট অ্যাম্পিয়ার বের করতে হবে, তার থেকে ভোল্ট দিয়ে ভাগ করে কারেন্ট বের করতে হবে। সোজা কথা, ওয়াটেজ থেকে কারেন্ট বের করতে হবে। সেই কারেন্টের তালিকা থেকে ওয়্যারিং এর তালিকায় যে আমাকে কেবল চুজ করতে হবে। এই যে এইগুলির জন্য ও কত কারেন্ট নিচ্ছে তার থেকে আমি ওয়্যার চুজ করবো। তো কারেন্টটা তো এখানে দেওয়া নেই, কিন্তু ওয়াট আছে, ওয়াটকে যেন পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করে ভোল্ট অ্যাম্পিয়ার আসে, তাকে ভোল্ট দিয়ে ভাগ করলে কারেন্ট আসে। আর এই দুটার জন্য তারের সাইজ কিন্তু অলরেডি আমরা বলে দিছি। যদি স্মরণ না থাকে তোমাদের, এটার জন্য হচ্ছে 1.5, এটার জন্য হচ্ছে 4। এখানে একটা 10 অ্যাম্পিয়ার হতে পারতো, 20 অ্যাম্পিয়ার হতে পারতো, তার জন্য হচ্ছে একটা 2.5 আর একটা হচ্ছে 6 মিলিমিটার স্কয়ার। তো এই যে তারগুলি জানলাম, আর এগুলির জন্য কি হবে। সো দেয়ার ইজ এ ওই কোশ্চেনটার মধ্যে একটা আমাকে এগুলি বলার সুযোগ এখানে করে দিল। আদারওয়াইজ হয়তো পরে বলতাম। আসলে এখানে কি হবে, এটার জন্য কারেন্ট বের করো, এটার জন্য কারেন্ট বের করো, সব কিছুর জন্য কারেন্ট বের করে হাজারো পদের কারেন্ট আসবে, হাজারো পদের তার ইউজ করা লাগবে না, সব কিছুর জন্য 1.5। এই ছাড়া অন্য কোনো তার ইউজ করা অ্যালাউড না। সো ইউ গট দ্য, বিকজ দিস ইজ কল্ড কোড। এটাকে বলেন বিল্ডিং কোডে ইলেকট্রিক্যাল ওয়্যারের জন্য মিনিমাম সাইজ কনসিল কন্ডুইটে এটা। আর সারফেস হলে আরেকটু চিকন তার দেওয়া যায়। আমরা যেহেতু ডিজাইনে আমাদের যে কোর্স, এটার মধ্যে আমরা কনসিল ছাড়া অন্য কিছু করবো না, কারণ অন্য কিছু ইলেকট্রিশিয়ানের কাজ। এটা একটা বাড়ি একজন বানিয়েছে, সেই বাড়ির মধ্যে একটু একটা কিছু লাগাবা, হঠাৎ করে একটু বসাবা বা একটা প্রিন্টারের জন্য একটা পয়েন্ট বের করবা, এই সেগুলি হচ্ছে আমাদের সারফেস। সেই সারফেসের জন্য তারটাকে একটু চিকন ইউজ করা যায়, এটার থেকে একটু সরু তার সারফেসে ইউজ করা যায়। তো সেইটা আমরা মানবো না, মানে আমরা ওটা ওই তালিকাটা আমরা ফলো করবো না। আমরা ফলো করবো
আমাদের কনসিভ কন্ডুইটের জন্য। তাহলে এখান থেকে এই যে ওয়াটেজের তালিকা আসলো, ওয়াটেজের তালিকা থেকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জায়গা, সেটা হচ্ছে ফর স্মল ওয়াটেজ উই ডোন্ট নিড টু ক্যালকুলেট হোয়াট ইজ দ্য কারেন্ট। ওকে, এই প্যাচের মধ্যে আমাদের যাওয়ার দরকার নাই যে কারেন্ট কত, একদম চোখ বন্ধ করে তুমি এখানে 1.5 করে দেবো সবগুলির জন্য। তার মানে লাইট হোক, ফ্যান হোক, এরকম যা যা আছে সবগুলির জন্য 1.5 মিলিমিটার স্কোয়ার তার ইউজ করবা। দিস ইজ নট রিলেটেড টু কারেন্ট। এখন বলবা যে স্যার এটা কি বিপজ্জনক হবে কিনা? কখনোই বিপজ্জনক হবে না, কারণ তুমি যদি উল্টা হিসাব করো যে 1.5 মিলিমিটার স্কোয়ারে কত ওয়াট নিতে পারে, সেটা দেখবা যে এই যে ওয়াট নিচ্ছে এর চেয়ে অনেক অনেক বেশি ওয়াট সে নিতে পারে। সব কাজে এগুলি সব হচ্ছে নিরাপদ। এগুলির জন্য হিসাব করতে যে তোমার হচ্ছে আচ্ছা একটা জিনিস তো এখানে ভুল করে ফেলছি, এটাকে ওই যে ওই প্রিন্টার ওইদিকে দিয়ে দেওয়া উচিত ছিল, এটা পরে ঠিক করে দিব আর কি কোনো একটাতে। এই যে এটা এটা একটু চোখে পড়েনি হয়তো। ওকে, তো ঠিক আছে। সময়ের কি অবস্থা? সময়ের অবস্থা ঠিক আছে, আমরা কন্টিনিউ করতে পারি। অর্ধেক টাইম হয়েছে, আমরা 1 ঘন্টার আগে থামবো না। আচ্ছা, তো সিলেকশন অফ কেবল, সিলেকশন কেবলের জন্য অলরেডি কিন্তু আমরা সিলেকশন কেবলের একটা কিন্তু টেকনিক আমরা জেনে ফেলছি, সেটা হচ্ছে সবার আগে আমাদের ওয়াটেজ থেকে কারেন্ট বের করতে হবে। তারপর কারেন্ট অনুযায়ী, হ্যাঁ ওয়াটেজ থেকে কারেন্ট বের করবো, কারেন্ট অনুযায়ী আমার কেবলটা আমি সিলেক্ট করব। সেখানে কারেন্টটা যদি কম মানের হয় তাহলে ওই যে আমরা তারটা কিন্তু 1.5 রাখবো, তার চেয়ে কম মানে কিন্তু যাব না। আর উপরের দিকে আমরা তালিকা থেকে নিয়ে নিব। এই ছাড়াও আরো কিছু জিনিস দেখার আছে, এই ছাড়াও আরো কিছু জিনিস দেখার আছে। সেই জন্য সিলেকশন কেবল নট অনলি কারেন্ট, হ্যাঁ যেমন একটা যে ইনিশিয়াল কস্ট আছে, এটা কেন বলছি? ওকে, ও থামছে না তো, আমি হ্যাঁ হয়েছে। ওকে, ঠিক আছে। এই ছাড়া কি বলছিলাম, সেম কারেন্টের জন্য বিভিন্ন রকম তার পাওয়া যায়, বিভিন্ন দাম। কারণ হচ্ছে তার ফিচার ভিন্ন ভিন্ন, কাজে শুরুতে তো অনেক টাকা না লাগে। ইনিশিয়াল কারণ বলছি যে আমরা বাড়িটা যখন বানানো হয় বা বিল্ডিং করা হয় সে সময় তো তারের ইনভেস্টমেন্ট, এই তারটা যদি 20, 25, 30, 40 বছর যদি বিল্ডিং এ থাকে তখন তো আমরা তারের জন্য আর নতুন টাকা দিচ্ছি না। এই ইনিশিয়াল কস্ট একটা আছে, ওটা খুব বেশি হলে মানুষ হয়তো কিনতে চাইবে না। তারপর তার আছে ডিউরেবিলিটি, তাহলে যখন আমরা ইনিশিয়াল কস্টটা বলছি তাহলে সেটা কম রাখতে হবে। তারপর কোয়ালিটি ইনশিওর হবে কিভাবে? সো দেয়ার ইজ এ পয়েন্ট, কিন্তু এগুলি আসলে চাইলে গভর্নমেন্ট পলিসি লেভেলে অনেক কিছুই করতে পারে আর কি। কিভাবে পারে? যে দেখো আমাদের দেশে যত আগুন লাগে, এই আগুন লাগার পেছনে ইলেকট্রিক উৎস থেকে আগুন লাগার হিস্ট্রি অনেক বেশি এবং ক্ষতি হয়ে যায়। সেই কারণে ভালো কোয়ালিটির তার দিতে গেলে যেহেতু ইনিশিয়াল কস্টটা বেড়ে যাচ্ছে, কিন্তু ভালো কোয়ালিটির তার দিলে আবার বছরের পর বছর কিছুই দিতে হবে না, তাহলে দিস প্রবলেম ক্যান ইজিলি বি সলভ। সেটা হচ্ছে যেগুলি ভালো স্থাপনা সেখানে ভালো মানের তার ইউজ করার জন্য তো এই পারপাজে কিন্তু মানে ফাইন্যান্সিং করা যায়। দেখা যাবে যে এই মানে আমাদের দেশে অনেক কিছুই আছে যে ওই তার একটা গভর্নমেন্টের একটা পলিসির কারণে তারা ব্যাংক থেকে লোন পায়। অনেক পলিসি বলতে লোন পেয়ে যাবে, ব্যাংকে গেলেই ফুল করে টাকা দেবে, এগুলিও করা সম্ভব। যেহেতু বৈদ্যুতিক কারেন্ট দুর্ঘটনা বেশি করে, কেউ যদি একটা নর্মাল কোয়ালিটি তার ইউজ করলে সেখানে 10 কোটি টাকা লাগবে। তো একজন দেখা গেল যে সে ওই প্রজেক্টের ঘুরতে সেখানে সে 15 কোটি টাকা 5 কোটি টাকার বেশি তার ইউজ করবে, এক কিন্তু কাজ, তার কোয়ান্টিটি কিন্তু হবে না, কোয়ালিটি বাড়বে। তো এই যে ব্যাংকে সাধারণত ফান্ডিং করতে চাইলে তখন ওরা হয়তো ওগুলি ধরে ফেলে, বলে ব্যাংকেও কিন্তু ইঞ্জিনিয়ার রাখা থাকে, তোমরা জানো কিনা জানি না। প্রজেক্ট কস্টের এস্টিমেশনগুলি তারা বিভিন্ন এক্সপার্ট থেকে করায় নিয়ে তারপর সেখানে জমা দেয়, জমা দিলে ওরা আবার ওগুলি ভেট করে তখন ওইগুলি নিয়ে প্রশ্ন তুলে যে বাজার দর তো এরকম, আপনারা তার দাম এত বেশি দেখিয়েছেন কেন? গভর্নমেন্টের পলিসির কারণে যে আমি হয়তো সব ফায়ার রেজিস্ট্যান্স কেবল দিয়েছি যেটা প্রায় 30% দাম বেশি। তো তাহলে হবে কি, ওই যে ব্যাংকগুলি তো ফট করে ঋণ দিয়ে দেয় যে অসুবিধা নাই,
এটা তো কি হবে, এই ভালো মানের কারণে ওখানে দুর্ঘটনা কম হবে এবং রিইনভেস্টমেন্ট লাগবে না আগামী 25-30 বছর এই পারপাজে। এখানে ইনিশিয়াল কস্ট, এটার সাথে একটা পলিসি জড়িত আছে। ডিউরেবিলিটি তো বুঝো, টেকসই, সেফটি প্রোফাইল, ওই যে 1 নম্বরের মধ্যে বলছে যে কস্ট বাড়ার কিন্তু কোয়ালিটির একটা বিষয় আছে, সেখানে একটা কোয়ালিটি হচ্ছে যে ফায়ার রোধই তার ইউজ করা যায়, সেজন্য কস্ট কিন্তু বেড়ে যাবে। মেকানিক্যাল প্রোটেকশন, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। মেকানিক্যাল প্রোটেকশন হচ্ছে যে যদি তুমি ঘরের মধ্যে দিয়ে, ওয়ালের মধ্যে দিয়ে তার ইউজ করো, সেটার মেকানিক্যাল প্রোটেকশন খুব একটা দরকার হয় না, কিন্তু যদি মাটির তলে দিয়ে দাও তাহলে কিন্তু মেকানিক্যাল প্রোটেকশন লাগবে। হোয়াট ইজ মেকানিক্যাল প্রোটেকশন? মনে করো তার একটা নিয়ে গেছো, একটা ইঁদুর এসে তোমার তার কুচি কুচি কেটে ফেললো, সো এটা তো হবে না। তো ইঁদুরে যাতে কাটতে না পারে, তো সেজন্য ওই তারটার বাইরে এক্সট্রা আবরণ দেওয়ার দরকার হয়। সাধারণত 2 ধরনের আবরণ থাকে, একটা হচ্ছে মেটালিক আবরণ থাকে, সেটা ইঁদুরের জন্য না, আরটা হচ্ছে তারের যে মূল ইনসুলেশন তারপরেও বাইরে আবার একটা এক্সট্রা ইনসুলেশন থাকে, ইঁদুর কামড় টামড় দিলে ওর দাঁত ওখান থেকেই ফিরে আসবে। ওকে, এরকম থাকে আর কি। সে আমি এখানে একটু দেখাচ্ছি যে সে এইখানে হচ্ছে তার শেষ, এইখানে হচ্ছে ইনসুলেশন শেষ, তারের ইনসুলেশন, তারপরে এই বাইরে একটা অংশ থাকে আবার লোহা বা লোহা লক্ষ টাইপের কিছু, মানে আসলে কঠিন শক্ত শক্ত আর কি মেটালিক তার দিয়ে শীত করে দেওয়া থাকে, শীত। এটা কিন্তু ইঁদুরের জন্য না। আর তারপর এখানে পাতলা আর একটা আবার আবরণ, ব্যাস, পাতলা একটা আবরণ। দেখা গেলো ইঁদুর কামড় দিলে এটা ফুটা হয়ে লোহায় যে দাঁত বাঁধলো, তারপর সে আর কিছু করতে পারবে না, শেষ। অনেক সময় এই বাইরের তারটা ইনসেক্ট কিলার দেওয়া থাকে, ইনসেক্ট কিলার কি করে, ইনসেক্ট কিলার এটা এসে এটা ফুটা করার চেষ্টা করলে বিষটাকে এসে ওখানে মরে যায়। এটা আসলে যদি দেওয়া না থাকে তাহলে যে একটা প্রবলেম হতে পারে যে এই তারের ভেতর পর্যন্ত হয়তো পোকাটা ঢুকতে পারবে না, কিন্তু ওই পোকাটা বাইরের কাভারটা যদি ফুটা করে দেয় তাইলে হচ্ছে গিয়ে মাটি থেকে ময়েশ্চার যে এই মেটালিক পার্টে যাবে, আর মেটালিক পার্টে ময়েশ্চার গেলে কি হবে জানো, যে ওটা হচ্ছে মরিচা ধরা শুরু করবে, যদি বিশেষ করে আয়রন টাইপের হয়, ওটা অনেক ক্ষেত্রে এটা আয়রন টাইপের হয়, মানে লোহার বারের মতো থাকে, ইয়ে করা, তার দিক পেঁচাই দেওয়া। তো সেইটা বুঝতে পারছি। এখন অনেক কেবল ইউজ করা হয় পাম্পের জন্য, যে সাবমার্সিবল পাম্পের মানে তো জানো, সাবমার্সিবল মানে হচ্ছে পাম্প মাটির নিচে ঢুকিয়ে দিছে, তো সেই যে পাম্পটার মধ্যে বিদ্যুৎ দিবা কি করে, যে পাম্পটা মাটির নিচে বসে আছে তাকে বিদ্যুৎ দিবা কি করে, বিদ্যুৎ দেওয়ার জন্য তার তারটাও মাটির নিচে ঢুকিয়ে দিতে হয়। তো এই তারটা যদি এখন এই পোকামাকড়ে কাটা শুরু করে, সো ইট মে বি ডিফিকাল্ট। তো ওরকম পারে, কিন্তু তাহলে আমরা মেটালিক পার্টটা দিলাম করে, আচ্ছা মেটালিক পার্টটা দিলাম, সে মাটির নিচে তার দেওয়া হয়েছে, সে তারের উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, গাড়ি ঘোড়া না যাক, সাইকেল চালাচ্ছে বা বাইক চালাচ্ছে, গাড়িও না যাক, মানে অনেক সময় তো গাড়ি তো হলো পাকা রাস্তা দিয়ে যায়, কিন্তু ধরো যে পাশে যে মাঠঘাটি, এখান দিয়ে অনেক কিছু কিন্তু চলাচল করে, অনেকে খেলে টেলে, ফুটবল মাঠের তল দিয়ে কিন্তু অনেক সময় তার যায়। এই তারটাকে তো মেকানিক্যাল প্রোটেকশন বলতে মূলত ওইটা বোঝায় যে উপর থেকে এর উপর দিয়ে যখন কোনো লোড পড়বে তখন তারটা যাতে সরাসরি এইটার ওয়েটের নিচে না পড়ে, ওয়েটগুলিকে অন্য কেউ প্রোটেকশন দিবে, তার জন্য মেকানিক্যাল প্রোটেকশনটা দরকার হয়। কিন্তু যেই তার ঘরের মধ্যে ইউজ করা হয় সেখানে এটা দরকার নেই, কারণ এটা কিন্তু খরচ বাড়িয়ে দেয়, আননেসেসারি, এটা লাগবে না। তারপর হচ্ছে পার্মানেন্সি, এইটা চিন্তা করতে হবে যে ওয়্যার কিন্তু যখন তখন আমি চেঞ্জ করবো না, দিব এটা আমার অনেক দিন যাবে আর কি, টেম্পোরারি যে নেসেসারি যেন না হয়। অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে যে চোখে দেখা আর কি, দেখতে কেমন হচ্ছে, তো আমরা কনসিল কন্ট্রিবিউট করলে সেটার অ্যাপিয়ারেন্স তো দেখা যায় না, সেটা ভালোই হয়। হাউএভার অন্যান্য অনেক ক্ষেত্রেই কিন্তু অ্যাপিয়ারেন্সের বিষয়টা আসে, যেমন খুব মোটা মোটা তার ওয়ালের মধ্যে ঢুকানো যাচ্ছে না, তখন সেটা ট্রে বা অন্যতে করা হয়। তো এখানে একটা ট্রে দেখানো হয়েছিল, দেখো এটা কিন্তু দেখতে সুন্দর, তাহলে এই যে দেখো এটা কিন্তু দেখতে সুন্দর, তো এটা দেখতে অসুন্দরভাবে কিন্তু ট্রে বসানো যায়। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে বিল্ডিংয়ের ছাদের নিচে এরকম এরকম ট্রের মধ্যে দিয়ে তার চলে যাবে, সেইটা দেখতে কি সুন্দর আবার কিভাবে হবে, সেটা কিন্তু খুবই বিচ্ছিরি টাইপের হতে পারে। তো বিচ্ছিরি টাইপের হবে না সুন্দর হবে, ওইটা কি আমরা বলছি অ্যাপিয়ারেন্স। এটা মোটামুটি দেখতে সুন্দর। এই ধরনের একটু সুন্দর করতে গেলে সাধারণত এই যে ইয়াগুলি, ট্রেড যে ম্যাটেরিয়ালগুলি, এগুলি সাধারণত অ্যালুমিনিয়ামের হয়, তো দেখতে সাদা বা অন্য কালারের করা সম্ভব, অ্যালুমিনিয়াম অন্য কালার দেওয়া অ্যালুমিনিয়ামের সম্ভব। আর এই যে এগুলি হচ্ছে তোমার হচ্ছে লোড বেয়ারিং, এটা কিন্তু খুব একটা লোড বেয়ার করতে পারে না, ও লোড বেয়ার করে, ও শুধু শুয়ে থাকে, ওটার উপর দিয়ে তারটা যায়, আর এটার মধ্যে কিন্তু বেশানো লোহাও আছে, এই যে অ্যালুমিনিয়ামের ফ্রেমের ভিতরে
এইটাকে যে এটা দিয়ে তাদের সাথে বোল্ড করে লাগিয়ে রাখা হয়েছে। তো অ্যালুমিনিয়াম বলে এবং মাঝে মাঝে কালারও সম্ভব। সো আর এটা ইজিলি বাঁকানো যায় এবং যথেচ্ছ কাট দেওয়া যায়, সে আলটিমেটলি এটা দেখতে অত খারাপ লাগে না। কিন্তু সেম জিনিসই কিন্তু লোহার হয়, অনেক কিছুরই হয়, এবং খুব হাবি জাবি টাইপের দেখতেও কিন্তু হতে পারে। সো ইট ডিপেন্ডস অন কোথায় আমরা ইউজ করতেছি। কোনো একটা বাড়ির যদি বেসমেন্ট ইউজ করা যায় তাহলে অত সৌন্দর্য হয়তো দরকার হয় না, কিন্তু ঝকঝকে তকতকে অফিসের মধ্যে ইউজ করতে গেলে প্রিফারেবল হচ্ছে ফল সিলিংস, এগুলি না। এগুলি ইউজ করা হয় কিন্তু ফল সিলিং না দিয়ে। যদি ফল সিলিং থাকে ফল সিলিংয়ের উপর দিয়ে তাকে লে করে নিয়ে গেলেই হলো আর কি, যাতে চোখে দেখা না যায়। কিন্তু যদি এটা অ্যাভয়েড না করা যায় তাহলে আমাদের ট্রে ইউজ করতে হবে, এবং অফিস টফিস হলে সৌন্দর্যের বিষয়টা একটা বড় ব্যাপার। সো ওখানে আমাদের আসছে অ্যাপিয়ারেন্স। এরপর আছে অ্যাক্সেসিবিলিটি, ইট শুড বি ইজি টু এক্সটেন্ড অর রিপেয়ার দ্য ওয়্যারিং। ওটা সেটা হচ্ছে যে তারকে এক্সটেন্ড করা মানে বাড়ানো আর কি, মানে আরও যদি প্রয়োজন হয় তাহলে তারটাকে বাড়ানো, তার মানে ওখানে যথেষ্ট জায়গা থাকতে হবে যে দুটো একটা এক্সট্রা, অথবা একদিক দিয়ে সংযোগ করে নিয়ে যাওয়া। উপরে দেখছো যে বাকি ছিল, মানে বেন্ড করতেছিল, বেন্ডিংয়ের জায়গাগুলিতে ওখান থেকে যদি অন্যদিকে আরেকটা আবার ট্রেন নিতে হয় সেটা যেন ওখান থেকে নেওয়া যায়। সো এটা হচ্ছে আমরা এক্সটেনশন বলছি। আর হচ্ছে তারটাকে সমস্যা হলে যেন ওখানে সেরে ফেলা যায় এটা। তারপর লাইফ হচ্ছে কতদিন সে টিকবে, মেইনটেন্যান্স কস্ট হচ্ছে যে বার্ষিকের পেছনে খরচ কত হবে, এই আর কি। তো ঠিক আছে, আমরা হচ্ছে এখন একটা জায়গায় আসছি যখন আমরা একটু ব্রেক দিতে পারি। এরপর আমরা চলে যাব কারেন্টের তালিকায়। আমি ব্রেকের পরে আসবো, ওই 3 মিনিট বা 5 মিনিটের ব্রেক দিলাম। এর মধ্যে আমি থাকছি, অন্যরা একটু ঘুরে ফিরে আসতে পারো। যদি মনে করো এক জায়গায় বসে থাকতে ভালো লাগছে না, একটু লেফট রাইট করে ঘুমটুম তাড়িয়ে আসো, আমি আছি। অন্য যারা থাকতে চাও, আমি স্লাইড আগাচ্ছি না, কিন্তু স্লাইড চাইলে ব্যাক করতে পারি, এবং ইউ ক্যান অলসো আস্ক কোশ্চেন, যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে আলাপ করতে পারো। আচ্ছা, অন্য কেউ? তারা ওটা করতে চায় না। ওকে, আমরা এখন ব্যাক করলাম রেগুলার ক্লাসে। ব্যাক করলাম। যারা, আশা করি সবাই দেখতে পাচ্ছ, এটা একটা হচ্ছে কেবল এবং সার্কিট ব্রেকারের তালিকা। এই তালিকার মধ্যে আছে কেবল অ্যান্ড সার্কিট ব্রেকার। ওকে, কেবল অ্যান্ড সার্কিট ব্রেকার আছে। সো তোমরা খাতা কলম নিয়ে বসে এরপরে যেটা করবা, যে যদি খাতা কলম হাতের কাছে না থাকে, কম্পিউটারেরই কোনো একটা নোট বা আমরা যেটাকে বলি যে কি বলছে, অনেক কিছুই আছে কিন্তু, যে ফোনের মধ্যে আছে, দেখবা যে বিভিন্ন রকম নোট রাখা যায় না, গুগলের মধ্যে আছে, কি গুগল কিপ বলে, বিভিন্ন রকম আছে। ওরকম কোনো একটার মধ্যে ছোটখাটো করে একটু নোট লেখো। সেটা হচ্ছে যে এই যে একটা বড় তালিকা দেখতেছো, তালিকার ABCDEFGHIJ পর্যন্ত আছে। সবগুলি আজকে এখনই বলবো না, কারণ বললে বোঝা মুশকিল হবে। যতটুকু বুঝো সবটুকু, আজকে যা পড়ে আসি সবটুকু বুঝো আর কি। তো সেগুলি আমি ওখানে এই জন্য নাম বলবো, আর চট করে ওটা একটু ওখানে লিখে রাখবো যে এটা দিক, কারণ এটা তো এখানে লেখা নেই, এটা আছে পরের পেজে আছে। আমি জাস্ট মানে নোটে লিখতে বলছি, বারবার লিখতে ক্ষতি নাই, বুঝতে পারবো। এই এর কি আছে আমরা বলবো না, এটা শুধু এটা বলবে এ একটা পুরাতনপন্থী মাপ, এটা একটা প্রাচীনপন্থী মাপ। আমাদের নতুন মাপ জানলেই চলবে। বিতে আছে তারের সাইজ মিলিমিটার স্কোয়ারে, এটা মনে রাখো যে এইটা বি হচ্ছে তারের সাইজ, মানে কেবল সাইজ ইন মিলিমিটার স্কোয়ার অফ ক্রস সেকশন। এটা হচ্ছে, নামটা বলে দিই, এটাকে বলে এসডব্লিউসি মাপ আর স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, কিন্তু ওটা পুরাতন পদ্ধতি, এটা আর বলবো না, এক্সট্রা বলতে গেলে মাথা তোমার খারাপ হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে মডার্ন MKS পদ্ধতি, তারের ক্রস সেকশন ইন মিলিমিটার স্কোয়ারে, বি। আর সি হচ্ছে সার্কিট ব্রেকারের সাইজ অ্যাম্পিয়ারে। তাহলে আমি ওই যে তোমাদের যেখান থেকে মেথড শেখাচ্ছি, মানে অ্যাপ্রোচগুলি ছিল ওখানে,
তারপরে মেথডের মধ্যে পয়েন্ট হিসাব করে অনেক কথা বলেছি, সেখানে চারটার হিসাব দিয়েছি, সেই চারটা হচ্ছে এই চারটা। যারা এটা খেয়াল করেছো তারা দেখতে পাচ্ছ যে এই চারটা দিয়েছি, এবং সাথে বলেছি এর যে বড় হলে কি করবা। সব তো আর ওইখানে ডিসকাস করা সম্ভব না। বড় হলে কি করবে, নাও ইউ গট দ্য পয়েন্ট। বড় হলে এই তালিকা ধরে আগে আসবা, ঠিক আছে? এই তালিকা ধরে আগে আসবা। তার যদি সাইজ এগুলি হয়, তার করেসপন্ডিং সার্কিট ব্রেকার এই লাগাতে হবে। তাহলে বি আর সি পেয়ে গেলা। এ আপাতত কেন, ফিউচার লাইফের জন্য আর এ আশিক হয়তো চলবে, কারণ এখন ইন্টারনেট যুগ আসছে। এই মিলিমিটার এসডব্লিউজি এটা ইজিলি বের করা যায়। কেমন ছিল না, তখন তালিকা করে দিছিলাম। আগের কালে তো মানে এটা রাখা লাগতো, কারণ দোকানে তার কিনতে গেলে এই মাপ না বলে কেউ চিনতো না। দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। এই মাপ না বলে চিনতো না। এখন ওই আমরা ডিজাইনের মধ্যে স্কোয়ার লিখে দিই, মিলিমিটার স্কোয়ার লিখে দিই, দোকানদাররাও এই মাপে। আর তাছাড়া প্রজেক্টের কাজ আসলে দোকান থেকে কেনা হয় না, ওটা তো সরাসরি ফ্যাক্টরি থেকেই কেনা যায়, অনেক তার কেনা হয় তো। সো এই মাপগুলি এখন এটা চালু আছে, চালু হয়ে গেছে বাজারে। এই যে বি যেটা ডিই আপাতত একটু বুঝতে অসুবিধা হবে, সেজন্য বলছি না, দরকার নেই। যেটা যেটা পড়ানো হয়নি ওটা বলতে তালিকা সব কিছু মাথায় ঢোকার চেষ্টা করবে। এখানে যে এফ এর মধ্যে যে এফ এর মধ্যে যে এই যে এ প্রাইম আছে, এটা বি প্রাইম এখন বলবো না, দরকার নেই। এ প্রাইম বলবো, সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, বি প্রাইমও বলবো। এ প্রাইম হচ্ছে 1.5 ইঞ্চি ডায়ার পাইপের মধ্যে দিয়ে এই করেসপন্ডিং তারটা কয়টা যেতে পারে সেটার একটা। আর বলছি কনসিল কন্ডুইট, তাই না? আমরা বলছি কনসিল কন্ডুইট, যে পদ্ধতিতে আমরা ওয়্যার করতেছি সেটা বলতেছি কনসিল কন্ডুইট। কনসিল কন্ডুইট মানে হচ্ছে পাইপটাকে কনসিল করে দেওয়া, দেওয়ালের মধ্যে বা ব্রিকের মধ্যে বা ছাদের মধ্যে। সেই পাইপটা দুই ধরনের সাধারণত হয়। একটা হচ্ছে 3/4 ইঞ্চি যদি হয়, তাহলে এই নাম্বারটা হচ্ছে করেসপন্ডিং এই মাপের 6টা তারের মধ্যে হতে পারে। ওটা যদি 1 ইঞ্চি হয় এটা, বাকি কিন্তু বুঝে নাও। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে 10 মিলিমিটার স্কোয়ার। আর এটা একটা যাবে হচ্ছে 1.5 ইঞ্চি ডায়ামিটার হলে, দুটো যাবে যদি 1 ইঞ্চি ডায়ামিটার হয়। আর এখানে বোঝাচ্ছে যে 1.5 ইঞ্চি ডায়ার মধ্যে দিয়ে এই এগুলির জন্য কিন্তু রেফারের দরকার হয়। তো দেখো এই তালিকাগুলি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণভাবে বানানো। এটা আমরা বানিয়েছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে, ওই বিভিন্ন বইপত্র ঘেটে ঘেটে বিভিন্ন সময় অনেক অবজারভেশন থেকে এটা বানানো হচ্ছে। তাহলে তুমি ওটা পরিষ্কার বুঝলা যে কিছুক্ষণ আগে একজন বলতেছিল যে যে ট্রেটা কিন্তু এই ছোট ছোট তারের জন্য সাধারণত ইউজ করা হয় না, কারণ এগুলি সব পাইপে এঁটে যাচ্ছে। দেখো এই যে পাইপগুলির মধ্যে কিন্তু এঁটে যাচ্ছে, পাইপের মধ্যে এঁটে যাচ্ছে, এবং এই পাইপ ওয়াল মধ্যে বা ছাদের মধ্যে খুঁড়ে কিন্তু এটা দিয়ে দেয়। ছাদকে খোঁড়া হয় না, ঢালাইয়ের আগে দেয়, আর ওয়াল হলে খুঁড়ে ফেলে পরে খুঁড়ে। তো এর মোটাগুলি কিন্তু আর ওটা করা যাচ্ছে না, সেই জন্য এখানে এই নাম্বারটা নাই, ওগুলি বা অন্য পদ্ধতিতে নেওয়া হয়। এই তো মোটামুটি বুঝতেছ বিষয়টা আসলে ইন্টারেস্টিং আছে যদি তুমি ওই তালিকা ধরে ধরে আগাতে পারো। ওকে, এরপর যাই, তোমাদের এ বি সি বলা হয়েছে, এফ ও বলা হলো, এফ বলা হলো। এবার চলে যাও এই যে তোমার জি এবং এইচ আপাতত বলবো না, ভোল্টেজ ড্রপের সাথে রিলেটেড, এগুলি নিয়ে এখনো কোনো কথাই বলি নাই, এখনো কোনো কথা বলি নাই। চলে যাই আইতে চলে যাই। আইতে যে বলছি যে এই যে এর ডাবল প্রাইম যেটা আছে, এই ডাবল প্রাইম দিয়ে বোঝাচ্ছে যে যদি এই তারটা যদি কনসিল কন্ডুইট না হয়, যদি সারফেসে রাখা হয়, সারফেসে রাখা আমাদের শিখাইছে, কিন্তু সে সর্বোচ্চ এত অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবে। আর যদি কনসিল কন্ডুইট হয়, যেহেতু ওয়ালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, সে একটু ইজিলি গরম হয়ে যাবে, একটু তাড়াতাড়ি গরম হবে, সেজন্য বেশি কারেন্ট দেওয়াটা ঠিক হবে না, সে কারণে সে নিতে পারবে 22 অ্যাম্পিয়ার। এইরকম একটা অবস্থায় আমি একটা কোশ্চেন ধরবো, 2-4 জন উত্তর দিবে। আমি এরকম দুটো একটা ক্লাস প্র্যাকটিস করবো, এরপর থেকে আমি সারপ্রাইজ টেস্ট নিয়ে নেব। মানে এই অবস্থায়
কোশ্চেন করবো, যারা আগে উত্তর দিতে পারবে তাদের আমি একটা মার্কস দিয়ে দেবো। এটা একটা অ্যাসাইনমেন্ট বা ক্লাসের মার্কস হিসেবে যাবে। এখনই শুরু করছি না, তোমাদের সাথে একটু হ্যাবিচুয়েটেড হয়ে নেই। অনেকে হয়তো নানা রকম অনলাইন প্রবলেমের মধ্যে থাকতে পারে, বাট এখন আমাকে এটার মধ্যে কোনো মার্কস নেই, বাট আমি মানে হ্যাবিটটা করতেছি তোমাদের। কেউ একজন আমাকে বলো যে 185 মিলিমিটার স্কোয়ার তারটা সে যে সার্কিট ব্রেকার ব্যবহার করা হবে সেটার কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার হবে, সে কনসিলে থাকলে কত অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবে, আর সে সার্ফেসে থাকলে কত অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবে, আমাকে বলো একটু। 250, 390 and 460. ভেরি গুড, এই তো তুমি তো পুরো এক্সপার্ট হয়ে স্যার গেছো, এটা বুঝছো? চারটেই আছে Expert স্যার হয়ে গেছো? সবগুলা। 4 থেকেই তো জিজ্ঞেস করছি, 4 থেকেই তো জিজ্ঞেস করছি, 4টা ইউজ করা শিখতে হবে না? মনে করো যে টিই এবং হচ্ছে যে জিএইচ যে এগুলি কি আছে এগুলি বলে দিলে হয়তো পারবা। তো এই সবাই তো আর অত মনোযোগ দিয়ে দেখছে না, আমি এখনই বলবো না, কারণ ওই কলামগুলি তো আগে পড়াতে হবে। ওখানকার টপিক নিয়ে সেরকম আলোচনাই করি নাই, তো সেই জন্য এখন ওটা আলোচনা করবো না, হ্যাঁ ওটা পরে করবো। তো একজন যেহেতু পারছে, এই আশা করি বাকিরা না পারলে ওরে জিজ্ঞেস করে নেবে, কারণ টেকনিক তো বোঝা গেছে, টেকনিক বোঝা গেছে। তো এরকম এখন আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে তোমার লাইট ফ্যান, সেগুলির জন্য কিন্তু আমরা এই তারটা ইউজ করছি, এর চেয়ে চিকন তার কিন্তু আমরা ইউজ করাটা কোডে অ্যালাউড না। এখন আসো যে কেন ওইগুলি আমরা কারেন্টটা মাপতে চাচ্ছি না, যে বললাম ছোটখাটোর জন্য মাপার দরকার নাই, এবং সেগুলি কিন্তু আসলে অনেক কারেন্ট নিতে পারে অ্যাকচুয়ালি। কিন্তু তাইলে আমরা 5 অ্যাম্পিয়ারের কেন দিচ্ছি? আমরা চাই যে 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ওর মধ্যে না যাক, এটা আমরা চাই। সেজন্য আমরা সার্কিট ব্রেকারটা ওখানে বসালে, লাইট ফ্যানে কিন্তু সার্কিট ব্রেকার বসাতে হয় না, লাইট ফ্যানে বসাতে হয় না। এবার ওই তারটা যদি বোর্ড টু সুইচ বোর্ড বসানো হয়, তাইলে কিন্তু ওখানে একটা সার্কিট ব্রেকার দিতে হয়। সেম এই 1.5 সুইচ বোর্ড টু লাইট ফ্যানে বসালে সার্কিট ব্রেকার দরকার নেই, কিন্তু সুইচ বোর্ড টু ব্যাক সাইডে যদি বসানো হয় তাহলে একটা 5 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার দেওয়া হয় ইয়েতে, ব্যাক সাইডের বোর্ড, ব্যাক সাইড বোর্ডের সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, সেখানে ওটা দেওয়া হয়। ওকে, তো এত কারেন্ট নিতে পারে, অথচ এতটুকু কারেন্টের জন্য আমরা অ্যালাউ করতেছি, তাই আগুন লাগার কথা না। তাহলে আগুন লাগে কেন, সেগুলি নিয়ে আমি পরে আরেকদিন বলবো, যেহেতু ক্লাসের মধ্যে সব গল্পটা মানে মূল জিনিস থেকে এটা তো কাভার করার একটা তাগিদ আছে। আমার ফেসবুক পেজে বিভিন্ন সময় লোকজনের চাপে টাপে টেলিভিশনে বা অন্য কোনো ওই যে হচ্ছে যে সেমিনার করে ওখানে এই ধরনের বিষয়ের উপর কিছু ভিডিও আছে, যাদের ইন্টারেস্ট লাগে দেখতে পারো, এরকম কিছু উত্তর পেয়ে যাবে। মূলত এইগুলি কেউ ধারই ধারে না, এটা অনেক সরু সরু তার লাগিয়ে ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করে চলে যায়, তো ওই কারণে আগুন লাগে। এর বেশি আপাতত বলছি না, ওগুলি দেখে টেকে আসো, তারপরে অনেক কিছু উত্তর পেয়ে যাবা, তারপরে কোশ্চেন থাকলে আবার সেটা পরে বলবো আর কি। আর যেই ডেসক্রিপশনগুলি আমি দিয়েছি বিসি ইত্যাদি এখানে আছে, বাকিগুলি কেন বলি নাই বুঝছো, এখানে দেওয়া আছে এবং আমি নিজে এখন ব্যাখ্যা করতে যাচ্ছি না, কারণ টপগুলি আমি আগে পড়াবো। ওই ভোল্টেজ ড্রপ প্যান আছে, যারা বেশি কিউরিয়াস এটা দেখে নিয়ে পারবে, আর যদি মনে করো যে পারবে না তারাও পারবে। আমি তো অন্য টপিকগুলি তো এখন আমি কাভার করি নাই, অন্য জিনিসটি আসি একসময় কাভার করে আসি, তখন হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আর এটা এখানে সময় নষ্ট করছি না। বাকি থাকলো বাসবার, দেখো যে আমরা ওখান থেকে কিন্তু আমি স্টপ করে থামিয়েছিলাম, আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে কিসের তালিকা আসলে আমাদের দরকার। সেই তালিকাগুলি কিন্তু একটা চলে আসতেছে, দেখো চলে আসতেছে যে আমরা কিন্তু পেয়েছি লাইটের তালিকা, ওয়াটেজের তালিকা, আমরা পেয়েছি হচ্ছে কেবলের তালিকা, এখন আমরা পেলাম বাস বারের তালিকা। আরো আমাদের লাগবে হচ্ছে ওই যে ইলুমিনেশন বা লাইটের তালিকা, মানে কোন জায়গায় কতটুকু আলো দরকার, এগুলি আমাদের লাগবে। এখানে দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে বাসবার। তো বাসবারটা কি, মানে কেবলটা হচ্ছে গোল, আর এটা হচ্ছে ক্রস সেকশনটা এরকম এরকম এরকম। ওকে, এই হচ্ছে বাসবার। তো এইটা কতটুকু, এটা সে বিভিন্ন রকম হয়। তো সেই জন্য আমরা এটাকে বলছি উইথ, এটাকে বলছি উইথ, এটা হলো উইথ, আর এটা হচ্ছে থিকনেস, এটা হচ্ছে থিকনেস।
উইডথ এবং থিকনেস এটা মিলিমিটারে দেওয়া আছে। তো মিলিমিটারে দেওয়া আছে, এখন দুটো গুণ করলে কিন্তু মিলিমিটার স্কোয়ারই পাবে। সো ইউ ক্যান ইজিলি কম্পেয়ার ইট উইথ কেবল। কিন্তু কেবলের বিকল্প কিন্তু এটা না, এটা মনে রাখতে হবে। কেবল কিন্তু যে ওখানে আমরা ছোট ছোট ওগুলি ইউজ করার জন্য কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু ইনসুলেশন থাকে না। নর্মালি এগুলি কোনো ইনসুলেশন থাকে না, এটা ইনসুলেশন করার দরকার হলে আলাদা করে করতে হয়। সাধারণত এটা টেপ পেঁচিয়ে দেয়, এটা কালার টেপ, যে ইলেকট্রিক টেপ আছে এটার গায়ে পেঁচিয়ে দিলে ইনসুলেশন হয়ে গেল। তো বুঝো যে ইনসুলেশন অত ভালো না কিন্তু। এই জন্য এই সমস্ত বাসবার এগুলি কিন্তু বোর্ডের মধ্যে ইউজ করতে হয়, যে বোর্ডটা আবার লাগানো থাকবে। আর কেবল কিন্তু যেখানে সেখানে নিয়ে যাচ্ছে। সো দিস বাসবার ইজ নেভার an alternative to কেবল। কেবলের জায়গায় কেবল, বাসবারের জায়গায় বাসবার। হাউএভার যখন কারেন্টের পরিমাণ অনেক বেশি হয়ে যায় ওইখানে কেবলের পরিবর্তে বাসবার ইউজ করা যেতে পারে আর কি। কিন্তু একবারে ইউজার এন্ডে সুইচ টুইচ অন অফ করতেছে ওই সব জায়গায় ওটা সাধারণত করে না। তবে বিবিটি ফর্মে করে, মানে বাসবার ট্রাঙ্কিং ফর্মে করে, ওটা আমরা আরো পরে। বাসবার ট্রাঙ্কিং ফর্মে ওই কাজটা অনেক সময় করা। এখানে হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। এই কস্টটা আসলে এতটা গুরুত্বপূর্ণ না, কারণ এটা মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করে। এখানে যখন নিয়েছি ইউরোতে দাম দেওয়া আছে তখনকার এটা পড়ে কোনো লাভ নেই, কারণ এখন হয়তো এটার দাম আলাদা। লাস্ট 3-4-5 মাস ধরে কপারের দাম এরকম করে বাড়তেছে, সেই করে বেড়ে যাচ্ছে। সো এই দামের সাথে মিলবে না, তো এই কলমটা কেটে দিচ্ছি। মানে আমি নিজেই নিয়ে আসছি এটা কোনো এক জায়গা থেকে কপি করে। তো সেইখানে তো দামটা তো আসলে সেই সময়কার দামের উপর ডিপেন্ড করে। আসলে কপার দাম মেটালের জন্য তোমার হচ্ছে স্টক এক্সচেঞ্জ আছে। টাকার জন্য যেমন স্টক এক্সচেঞ্জ আছে, সেরকম ম্যাটেরিয়ালের জন্য স্টক এক্সচেঞ্জ আছে। তো কাজ কাম করার জন্য আমাদের প্রায় স্টক এক্সচেঞ্জে যে দেখে নিতে হয় যে দামটা কোথার দিকে আছে। আদারওয়াইজ একটা কস্ট যখন আমরা বলে দিই যে প্রজেক্টের কস্ট এত, ওটা তো মাঠে মারা যাবে যদি এইসব দাম। তো এইটার একটা যাদের দেখে নিতে পারো এলএমই বলে, এরকম একটা স্টক এক্সচেঞ্জের নাম হচ্ছে এলএমই। তাদের কাছে গুগল আছে, যাও এলএমইর মধ্যে গেলে তুমি হচ্ছে দাম সবসময় দেখতে পাবে যে কোন দিকে কি যাচ্ছে। এটা হলো পিওর মেটালের দাম। ওটাকে আবার কেবল বানিয়ে তার মধ্যে ইনসুলেশন দিয়ে বাজার দরে বিক্রি করতে গেলে আরো অনেক অনেক দাম ওটার সাথে যোগ হয়। এগুলি জানতে হয়। তো এই কোর্সের মধ্যে নাই, এই কোর্সের মধ্যে নাই, কিন্তু এগুলি জানতে হয়, মানে কাজ করতে গেলে জানতে হয়। তুমি আপাতত তুমি শিখছো। সো এখানে জাস্ট এই কারেন্ট পর্যন্ত আমাদের দরকার। এই কারেন্টটা কিন্তু বাজার দরের উপর ডিপেন্ড করে না, এটা বুঝতেছো? কারেন্টটা বাজার দরের উপর ডিপেন্ড করে না, কিন্তু দরটা ম্যাটেরিয়াল কস্টটা বাজার দরের উপর ডিপেন্ড করে। ওকে, তো কি পেলাম? সো লেট আস একটুখানি আমরা কম্পেয়ার করে নিই না কেন, যে এইখানে তোমার একটা এই যে ক্রস সেকশনের ধারে কাছে একটা কিছু যাই আমরা, যে একটু কম্পেয়ার করি। এই একটা আছে দেখো 630 মিলিমিটার স্কোয়ার। তো কেবলে আমরা এটা যাই, যে ওই সর্বোচ্চ কারেন্টটা দেখে নিই, হ্যাঁ, যে কি অবস্থা। 630 যাই, এই হচ্ছে 630, তারপরে এর সার্কিট ব্রেকার হচ্ছে 800, আর এখানে সর্বোচ্চ কারেন্ট হচ্ছে কনসিলে দিলে এটাই, বেশি দেওয়া যাবে না। আর আরেকটা হচ্ছে সারফেসে এ নিতে পারবে তোমার হচ্ছে 1030। তাহলে এখানে আসো, কারেন্ট কিন্তু আরো অনেক বেশি নিচ্ছে। 630 দেখো, এ হচ্ছে 1662 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম কারেন্ট দিচ্ছে। আমরা কিন্তু সার্কিট ব্রেকার কিন্তু ম্যাক্সিমামের উপর ডিপেন্ড করবে না। সার্কিট ব্রেকার তো আমরা চাইবো না যে সে সর্বোচ্চ কারেন্ট যায়, তাহলে তো সে তার লাইফ কমে যাবে। আমরা ওটাকে কিন্তু এটার জন্য করেসপন্ডিং আমরা 800তেই দিব, কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট সে যেটা নিচ্ছে আর ওটা যেটা নিচ্ছে ডিফারেন্ট। আমাকে কেউ একজন বলো ডিফারেন্সটা কেন, তোমার কি মনে হয়? এনিবডি বলো যে এই সেম ক্যাটাগরির কেবল কপার দিয়ে একই রকম মানে কোয়ালিটির কেবল কপার দিয়ে করলেও এটা বেশি নিবে, ওটা বেশি নিবে না, এটা কারণটা কি কেউ বলতে পারবে? শব্দ নেই? হ্যাঁ, এরিয়া সেম তো। এই যে
আচ্ছা ওইটা বলে এটা একটা এরকম একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরে যাচ্ছি না, কারণ সেটা তো তোমরা জানো না। সেই ফ্যাক্টর নিয়ে চিন্তা করে গেলে মাথা চাপ পড়বে। অলরেডি যে সমস্ত কারণ ব্যাখ্যা করছি সেই কারণ দিয়েই বলা যায়। আমি বলে দিচ্ছি, সময় বেশি নাই তো। সেটা হচ্ছে এগুলি কিন্তু তোমার হচ্ছে বিয়ার। বিয়ার মানে গায়ে কিছু নাই, এটা তো টেপ দিয়ে সাধারণত ইয়ে করে দেওয়া হয়। আর কেবল তো বিয়ার হয় না, কেবলকে কনসিল করলে কারেন্টের মান কমে যায়, মানে ভিতরে ঢুকাই দিলে কারেন্ট বেশি দেওয়া যায় না, গরম হয়ে যায়। তাহলে কেবল ইটসেলফ তো অলরেডি কপারের গায়ে অনেক কিছু পেঁচানো আছে, তাহলে সে কি যেটা উদলা তার মতো কারেন্ট নিতে পারবে? পারবে না। তো বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, এই তো বোঝা গেছে। এছাড়া ওই ক্রস সেকশনেরও কিছু কারণ আছে, ওই কারণটা আমরা মানে যেই কারণ এখন জানি না, সেই কারণ মানে জানি না বলতে আমি বোঝাচ্ছি টপিকগুলি তোমাদের সামনে আমি এনে হাজির করিনি, এটা ধীরে ধীরে আসবে একবারে। তো সেটা হচ্ছে আপাতত এই কারণটা কিন্তু তোমাদের সামনে চলে আসছে। সেটা হচ্ছে যে যখন ইট ইজ ইট ক্যান ড্র হায়ার কারেন্ট, যখন এটার গায়ে কিছু পরানো হবে এবং ওই পরানো অবস্থায় আবার এটাকে সিন্ধুকে ঢুকাই দিব, মানে কনসিল করে দিব, ততই কারেন্ট কমতে থাকবে। সো এই কজ তো তোমরা জানো, কোয়াইট স্যাটিসফ্যাক্টরি ফিজিক্যাল কজ, এটা তো বুঝতেছো। সো এই জন্য এখানে কারেন্ট বেশি। এর মানে এটা ভালো তা না, এটাকে তো তুমি এইভাবে ইউজ করতে পারবে না। ওরকম একটু টেপ পেঁচিয়ে এটা কোথায় নিবা? মানে এটা তো রাস্তাঘাটে তো ইউজ করা যাবে না, মানে আই মিন চলন্ত পথে ইউজই করা যাবে না, এটাকে কিন্তু বদ্ধ বক্সের মধ্যেই রাখতে হবে। সো সেই জন্য সাধারণত সেম ক্রস সেকশন ওখানে একটু কারেন্ট বেশি দেখাচ্ছে। এখন আরেকটা জিনিস আসছে যে এই যে এখানে দেখো আমরা থিকনেসটা একই রেখেছি, উইডটাকে আমরা চেঞ্জ করেছি, মানে বারটা হয়তো এইরকম করে বাড়ছে, এরকম করে বাড়ছে, এরকম। তো এটা আসলে বিভিন্ন মানের ক্রস সেকশন হয়, এখানে যে অনেকগুলি মানের ক্রস সেকশন দেওয়া আছে, আর তার জন্য যে করসপন্ডিং এরিয়াগুলি দেখো চেঞ্জ হচ্ছে। এটা অবশ্যই ইঞ্চিতে দেওয়া আছে, তাও মানে জাস্ট ওই উপরেরটাই আসলে আর কি। আই মিন এখানে ইউনিট চেঞ্জ করা আছে, অন্যান্য জিনিসপত্র আছে, জাস্ট একটা থাকলো এখানে। বাসবার সিলেকশন করার জন্য কিন্তু তোমার ওই একইভাবে ওই পদ্ধতিতে আসতেছি আমরা, হচ্ছে তার ক্রস সেকশন এসি করসপন্ডিং কারেন্ট নিচ্ছি এবং সে বেশি গরম যাতে না হয়ে যায় সেজন্য সার্কিট ব্রেকার দিয়ে একটা জায়গায় আটকাচ্ছি। হাউএভার অন্য জিনিসগুলিও কিন্তু ইম্পর্টেন্ট, তার যেটা অনেকগুলি ফিচার ছিল আদার দ্যান দিস কারেন্ট আর থার্মাল ফিচার, সেগুলি কি? সেটা হচ্ছে তার ইনিশিয়াল কস্ট, তার হচ্ছে ডিউরাবিলিটি, যতগুলি পয়েন্ট ছিল সেটাও এটার জন্য প্রযোজ্য। ওকে, ডিজাইন ফর ইলুমিনেশন, এটা বিশাল বড় ইলুমিনেশন এন্ড লাইটিং। সো আজকে তো সম্ভব না, বাট আমরা এটাকে শুরু করে দিব, মাথার মধ্যে একটু থেকে যাক। সেটা হচ্ছে আচ্ছা এগুলি আমি স্কিপ করি, মানে নেক্সট দিন আর স্কিপ করবো না, নেক্সট দিন আর স্কিপ করবো না। নেক্সট দিন আমি এগুলি আবার পড়াবো, কিন্তু যেহেতু তোমরা তালিকার মধ্যে আছে, একটা তোমাদের ধ্যান কেন এখন একটা তালিকা। সো লেটাস একটা তালিকার মধ্যে আমরা চলে আসি, এটা আসো, যাতে ওই ধারাবাহিকতা রক্ষা হয়। মোটামুটি তোমরা বুঝতে পারো যে এটা, যেমন ধরো যে হচ্ছে বসত বাড়ি, তার বেডরুম, তার জেনারেল, এখানে লাইটের দরকার হচ্ছে এরকম 70 লাক্সের। তারপর আছে বেড হেড, ড্রেসিং টেবল, সেখানে যেহেতু একটু কি করতে হয়, মানে মানুষ চেহারাটা তো পরিপাটি করে, সেই জন্য আলো একটু বেশি লাগে আর কি। আদারওয়াইজ তো মানে কাকে সাজাচ্ছে সেটা তো চিনতে পারবে না, নিজেকে নিজে কম আলোতে চিনতে পারবে না। তাই সেজন্য তোমার এই জেনারেল লাইট যেটা, সেটা হচ্ছে ওখানে লাইটটা অনেক গুণ বেশি লাগে। তারপর তো কিচেন, এটা হচ্ছে লাক্সের সব ইউনিট। ডাইনিং টেবল এটা, তারপরে বাথরুম, সেখানে বেশি দরকার নাই, কিন্তু ওই যে দেখো যেখানে আবার একটু চেহারার পরিপাটির বিষয় আছে সেখানে কিন্তু একটু বেশি লাগবে। ওকে, স্টেয়ার, বেশি লাইট দরকার নাই। লাউঞ্জ, সেখানে দরকার আছে। আচ্ছা, তো আমরা আপাতত এখানে শেষ করি, টাইমও শেষ, এটাও শেষ করি। কি জন্য? তালিকা কিন্তু এখানে শেষ না, লম্বা বিশাল তালিকা। সো এটাও খুব বেশি পড়ার দরকার নেই, ডিজাইনের প্রয়োজনে এখান থেকে খুঁজে নিতে পারবা, খুঁজে নিতে হবে আর কি। ওকে, ওখান থেকে খুঁজে নিতে হয়। আর ওই যে মাঝখানে কয়েকটা জিনিস স্কিপ করলাম, তোমরা ওটাকে বলতে বলো যে ইলুমিনেশনের তো একটা দরকার, ইন্ট্রোডাকশন দরকার। ইলুমিনেশনের ইন্ট্রোডাকশন ওখানে আছে। নেক্সট দিন আমরা ইলুমিনেশনের ইন্ট্রোডাকশন শেষ করেই আমরা তালিকায় যাব। আজকে আমরা মোটামুটি সার্কেল কমপ্লিট করলাম, একটা সার্কেলকে ইনকমপ্লিট রাখতে চাই নাই। তো সার্কেলটা হচ্ছে কি, যে আমরা যদি ডিজাইন বলতে বুঝাই হচ্ছে আর্কিটেক্ট
থেকে প্রাপ্ত একটা লেআউট, তার মধ্যে লাইট ফ্যান ওগুলি বসানো। কিন্তু এই যে বসালাম, বসানোটার বেসিসটা কি, কোনটা বসাবো, কেন বসাবো, বড় বসাবো, ছোট বসাবো, কত দূরে বসাবো, কি বসাবো, তার আলো কত হবে, সেজন্য আমাদের লট অফ টেবল অ্যান্ড ক্যালকুলেশন দরকার হবে। সেই টেবল অ্যান্ড ক্যালকুলেশনের জন্য আমার রেডিমেড টেবল লাগবে, মানে ডাটা শিট লাগবে। সেই ডাটা শিটগুলি কি কি সেগুলি আজকে হলো। সো উই আর ডুইং দ্যাট, যে আমাদের যে ওয়ারিং এর যে মেথড, এটা এইগুলি জেনে টেনে তারপর ওয়ারিং এ আগাইতে হবে। ওকে, তো আশা করি এই সাইকেলটা কমপ্লিট হয়েছে, তুমি দরকারি জিনিসগুলি পেয়ে গেছো, কারেন্ট ওয়াটের তালিকা পেয়ে গেছো, বাট দিস তালিকা ইজ নেভার এন্ডিং। এটা তো জানো যে তুমি কত যন্ত্রপাতি আছে ওটার মধ্যে ঢুকবে। ইফ ইউ ওয়ান্ট টু বি এ প্রফেশনাল ইন দিস ফিল্ড, তোমাকে ওরকম তালিকা মেনটেন করতে হবে। তুমি নিজে ওটার মধ্যে যত যা পাবে ওটার মধ্যে এক্সেল শিটে যোগ করবে, অসুবিধা কি? যে পুরা এরকম 1000 মাইল একটা শিট তো আমি একটা দেখাই দিতে পারি না, মোস্ট কমন জিনিসগুলি দিয়েছি। সো বুঝতেছো যে ওই তালিকা সবার এটা দরকার নেই, যে সলিড স্টেট পড়ে বাকি জীবন ওখানে কাটিয়ে দিয়ে তার বসে তো ওটা দরকার নেই। বাট হাউএভার যারা ইন্টারেস্টেড তারা ওই যে ওরকম তালিকাগুলি এখানে তো আমি মিনিমাম দিয়ে দিয়েছি, আরও তালিকা পাওয়া যায়, সেগুলি জোগাড় যন্ত্র করে রাখবে। লাইটেরটা আছে, কারেন্টেরটা আছে, এগুলি হলে মোটামুটি আমাদের প্রিপারেশনটা ঠিক হচ্ছে, যে আমরা মেথডিক্যালি আগাচ্ছি এবং দেন উই ক্যান আমরা একটা ড্রয়িং নিয়ে সেটার মধ্যে আমরা হাত দিতে পারবো আর কি। সো থ্যাংক ইউ, তোমাদের অ্যাটেন্ডেন্স থেকে নিয়ে নিব, জুম থেকে নিয়ে নিব, আর হচ্ছে আমি